ঠিক আছে। আর সবসময় কিতা করতে লাগে, চেষ্টা করতে লাগে যে আমি 24 ঘন্টার ভিতরে যেন আমি ফার্স্ট ভ্যাকসিনটা লইতে পারি। আমি তো কইমু 12 ঘন্টার ভিতরে ফার্স্ট ভ্যাকসিনটা লই লিলে পালা। এখন বর্তমানে দুইটাই স্কিম চলে, একটা হলো কেসিসি কিষান ক্রেডিট কার্ড, যেটা সবাই জানে, এগ্রিকালচারের মধ্যেও আছে, ফিশারির মধ্যে আছে, ভেটেনারির মধ্যে আছে। তো কেসিসি যেটা স্কিম আছে, কেসিসি স্কিমটার মধ্যে একজন ফার্মারে, এক্সিস্টিং ফার্মার, তার মানে এরকম না যে কেউ নতুন ফার্ম আরম্ভ করতো, 1,60,000টা যেটা ক্যালকুলেশন আছে, এটা ডিপেন্ড করে তার কাছে গরু কতটা আছে। যার কাছে যত বেশি গরু থাকবো, গোটারির মধ্যে যেরকম 1 কোটি টাকা পর্যন্ত তার মানে প্রজেক্ট কস্ট বানাইতে পারবো। আর এটার মধ্যে 50% সাবসিডি পাইব। মানে সাপোজ আমি 1 কোটি টাকার একটা স্কিম বানাইলাম, 50 লাখ টাকা আমারে গভর্নমেন্টে মাফ করে দিব। ট্রেনিং যারা মানে যদি কেউ ইন্টারেস্টেড থাকে জেনারেলি, তো তারা কার লগে যোগাযোগ করলে মানে ইজিলি? আরসিটি বর্তমানে যেটা সেন্টার আছে, এটা আমরা শিলচরের যে পুলিশ প্যারেড গ্রাউন্ড আছে, আচ্ছা, পুলিশ প্যারেড গ্রাউন্ডের সঙ্গে ডিআরডি অফিস আছে। বর্তমানে তারা ডিআরডি অফিসে তারা মানে এখন ওয়ার্কিং এ আছে আর কি। তো যে কোনো কেউ যদি ইন্টারেস্ট থাকে তারা ডিআরডি অফিস যেতে পারে। তখন কিতা করে, ওনারে অ্যাপ্রোচ করে যে এরকম এরকম প্রবলেম ফেস করলাম, একটা মেল ডগ আছে ঘরে, কিন্তু এটা কিতা করে বেশি উৎপাত করে, ব্রিডিং সিজন আই গেলে উৎপাত করে, ঠিক আছে। তখন আমরা অ্যাপ্রোচ করি কেস্টেশনের লাগিয়া। তো কেস্টেশন একটা জেনারেল অ্যানেস্থেশিয়ার আন্ডার একটা সার্জারি, হার্ডলি 10 মিনিট লাগে। দুইটার মধ্যে আমরা কিতা করি, টেস্টিকলস গুলারে রিমুভ করে দেই। টেস্টিকলস গুলারে রিমুভ করলে কিতা হয়, যেহেতু টেস্টিকলস গুলায় টেস্টোস্টেরন হরমোন লেভেলটারে কন্ট্রোল করে, যখন অর্গানটাই থাকতো না তখন কি তাইব, এই টেস্টোস্টেরন লেভেলটা বডির থেকে কমে যাব। তার মেল ক্যারেক্টার যেটা আছে, মেল ক্যারেক্টার তারে রাখবো, বজায় রাখবো, কিন্তু যেটা লিবিডো জেনারেট হয়, যেটা এই সিজন আইলে যেরকম একটা অকওয়ার্ড বিহেভিয়ার শো করে, ঘর থেকে যেতে গিয়ে চায়, চিল্লায়, ঘুমায় না। তো এই হরমোনস গুলো যখন আস্তে আস্তে ব্লাড থেকে কমিয়ে ব্লাড লেভেল থেকে কমে যায়, এই এই জিনিসগুলো আস্তে আস্তে নাইকিয়া হয়ে যায়, ঠিক আছে। এই জিনিসগুলো নাইকিয়া হয়ে যায়, তখন কি তাইব ডগ এই ব্রিডিং সিজন আইলে কোনো ধরনের কোনো এক্সপ্রেশন শো করতে পারতো না, যেহেতু তার মধ্যে এই হরমোনস গুলো আর রইছে না। এগুলা আর বুঝাইতে পারতো না, বা এগুলার প্রতি যে রিয়াক্ট করতো আগে, এগুলো রিয়াক্ট করতে পারতো না। তো ফিডিং কোনোদিন হিট কন্ডিশনের মধ্যে ফোর্সফুলি করতে লাগে না। যতটুকু খাইছে বাস। দেখা যায় যদি নর্মাল কন্ডিশনের মধ্যে খানি কম খার, তখন আমরা গিয়ে ডক্টরের ভিজিট করা উচিত। কিন্তু যদি এক্সট্রিম হিট আছে তখন খান না, তাই এটা নর্মাল। এটার মধ্যে আমাদের টোটাল 26টা সাবজেক্ট থাকে। যেরকম হিউম্যানের মধ্যে আমরা সার্জারি আছে, সেম টু সেম মেডিসিনও আছে। আমরা ভেটেনারির মধ্যেও কিতা আছে, ভেটেনারি সার্জারি, ভেটেনারি মেডিসিন, ভেটেনারি প্রিভেন্টিভ মেডিসিন, ক্লিনিক্যাল মেডিসিন আলাদা আছে, অ্যানিমাল হাজবেন্ডারি আছে, লাইভস্টক প্রোডাকশন ম্যানেজমেন্ট আছে। তো এরকম করে 26টা সাবজেক্টের উপরে আমরা এই ফার্স্ট বছরের মধ্যে ভালো করে আমরা স্টাডি করি। এনিমেল লুকায় রাখছে, তারে আমি কই থেকে খানি দিব, শর্টেজ হইব আলটিমেটলি। যার লাগিয়া সবসময় অ্যানিমাল কাউন্টারে সঠিক কাউন্ট দিতে লাগে, বিকজ এটার সঙ্গে বহুত কিছু জড়িত থাকে। ভ্যাকসিনেশন জড়িত আছে, এটার লগে ট্রিটমেন্ট জড়িত আছে, এটার লগে ফ্লাডের সময় যেটা আমরা জিআর দেই, এটাও জড়িত আছে। এই জুনোসিসটা কিটা অ্যাকচুয়ালি? জুনোসিস, জুনোসিস মানে হইলো যে যেগুলা রোগ পশুর থেকে মানুষের মধ্যে আইতে পারে, যেগুলা রোগ পশুর থেকে মানুষের মধ্যে আইতে পারে, ডাইরেক্টলি আউক আনাইলে কোনো মাধ্যমে আউক। ডাইরেক্টলি আওয়া মানে কি, আজকে আমি সাপোজ তোমার সামনে বয়াত আছি, ঠিক আছে। আমি ধরলে একটা অ্যানিমাল, এক্সাম্পল দিলাম, একটা অ্যানিমাল। এখন দেখবো না, এটা তো এখন 1 বছর হয়েছে, এখনো তো ভ্যাকসিন দেওয়ার সময় হয়েছে না। তো অ্যাকচুয়ালি এটা একটা মিসকনসেপশন। ভ্যাকসিনেশন স্টার্ট করতে লাগে অ্যাজ আর্লি অ্যাজ 45 ডেজ, মানে 45 দিনের বয়স থেকে একটা ডগের আমরা ভ্যাকসিনেশন স্টার্ট করে দিতে লাগে। নমস্কার, বাতায়ন ডিজিটালে আমি পৃথ্বীরাজ চক্রবর্তী। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, যেটা আজকের দিনে খুব বেশি দেখা যায়, যে ডগ বাইটের কেস এবং ভেটেরিনারি ডিপার্টমেন্টের আন্ডারে অনেকগুলা যেগুলো স্কিম থাকে এই বিষয় নিয়ে। তারপর হয়েছে অনেকগুলা ট্রেনিং থাকে যেগুলা ভেটেরিনারি ডিপার্টমেন্ট থেকে করানি হয়। নানা ধরনের কিছু কথা নিয়ে আমরা আলোচনা করব। আর আমরা সঙ্গে আছেন ডক্টর রুবেল দাস, ভেটেরিনারি অফিসার, অ্যানিমাল হাজবেন্ডারি অ্যান্ড ভেটেরিনারি ডিপার্টমেন্ট অফ কাছাড় ডিস্ট্রিক্ট। তো স্যারে জানাই স্বাগত স্যার। থ্যাংক ইউ। তো স্যার, আমরা জানতে চাই যে একজন ভেটেরিনারিয়ান কেমনে হওয়া যায়? অ্যাজ এ ভেটেনারিয়ান, যদি কেউ ভেটেনারিয়ান হইতে চায়, তো বেসিক ডিগ্রিটা হইল যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে ক্লাস 2টা ক্লিয়ার করতে লাগবো, এইচএস ক্লিয়ার করতে লাগবো। তারপরে যদি কোনো কলেজে অ্যাডমিশন নিতে চায় আফটার +2, তো এন্ট্রান্স এক্সামের দরকার। তো
এখানে এন্ট্রেন্স এক্সাম যদি দিতে চায় দুইটা অপশন আছে। একটা হইলো যে নিট ক্লিয়ার করিয়াও হে ভালো কোনো ভেটেনারি কলেজের মধ্যে সিট লইতে পারবো। আর ২ নম্বর হইলো যে স্টেট লেভেল যেটা এক্সাম হয় অ্যাডমিশনের লাগিয়া কলেজে, ওইটাও দিতে পারবো। তো স্টেট লেভেলের যেটা এক্সাম হয় এটা মেইনলি আপনার এপ্রিল থেকে নিয়ে জুলাই মাসের মধ্যে এক্সামটা রাখা হয়। আর নিট যেটা হয় এটা অ্যাজ পার গভর্নমেন্ট গাইডলাইন্স, যখনই তার ইয়ে হয় গাইডলাইন্স গুলো বাইর হয় তখন তারা এক্সাম দেওয়া হয়। তো সব স্কোরিং এর উপরে ডিপেন্ড করে। তো একজনের যখন এডমিশনটা নিল, এডমিশনের কোর্স শিডিউলটা হইলো 6 ইয়ার্স। 6 ইয়ার্স এর মধ্যে 5 ইয়ার্স কোর্স প্লাস 1 ইয়ারের ইন্টার্নশিপ, এটা কম্পালসারি ইন্টার্নশিপ 1 ইয়ারের। টোটাল 6 ইয়ার্স এর কোর্স থাকে। এটার আমরা কই বিভিএসসি। বিভিএসসি মানে ব্যাচেলার অফ ভেটেনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ডারি। তো কোনো কোনো জায়গায় এরকম আছে যে শুধু বিভিএসসি ডিগ্রিটা দেওয়া হয়, কিন্তু আমাদের আসামের মধ্যে আমাদের যেটা কলেজ আছে, আমি একটা জিনিস মেনশন করতে চাই এখানের মধ্যে যে আমাদের আসামে দুইটাই কলেজ আছে। একটা হইলো আপনার গুয়াহাটি খানাপাড়াতে, আর একটা কলেজ আছে এটা লক্ষিমপুরে। তো বর্তমানে দুই কলেজের মধ্যেই আপনার স্টুডেন্টস গুলার এডমিশন নেওয়া হয়। দুইটা কলেজে রানিং চলে এখন বর্তমানে। আর ভবিষ্যতেও আমাদের আরো 1-2টা কলেজ খোলার কথা আছে। তো এই দুইটা কলেজে বর্তমানে আমাদের কোর্স ওয়ার্ক গুলা চলে। তো কেউ যখন আপনার 5+1 ইয়ারের ডিগ্রিটা কমপ্লিট করলো, এটার মধ্যে আমাদের টোটাল 26টা সাবজেক্ট থাকে। যেরকম হিউম্যানের মধ্যে আমরা সার্জারি আছে, সেম টু সেম মেডিসিনও আছে। তো আমরা ভেটেনারির মধ্যেও কিতা আছে, ভেটেনারি সার্জারি, ভেটেনারি মেডিসিন, ভেটেনারি প্রিভেন্টিভ মেডিসিন, ক্লিনিক্যাল মেডিসিন আলাদা আছে, অ্যানিমাল হাজবেন্ডারি আছে, লাইভস্টক প্রোডাকশন ম্যানেজমেন্ট আছে। তো এরকম করে 26টা সাবজেক্টের উপরে আমরা এই ফার্স্ট বছরের মধ্যে ভালো করে আমরা স্টাডি করি। আর 1 ইয়ারের যেটা ইন্টার্নশিপ থাকে, এই ইন্টার্নশিপের মধ্যে আমরা বহুত ধরনের বহুত জায়গাতে আমরা ইন্টার্নশিপ করার স্কোপ পাই। যেরকম আমরা কোনো স্টেট ডিসপেন্সারিতে আমরা সুযোগ পাই ইন্টার্নশিপ করার লাগিয়া। আমরা ক্লিনিক্স যেটা আছে খানাপাড়াতে, যেটা টিবিসিসি আমরা কই, টিচিং ভেটেনারি ক্লিনিক্যাল কমপ্লেক্স, এখানে কম্পালসারিলি আমরা ইন্টার্নশিপ পিরিয়ডটা ক্রস হয়। প্লাস আমরা জুতেও গিয়া ইন্টার্নশিপ করি 1 মান্থের। আমরা জুতেও ইন্টার্নশিপ করি, আমরা ভালো ভালো গৌশালা আছে এগুলোতে ইন্টার্নশিপ করি। তার মানে আমরা ওভারঅল ইন্টার্নশিপ পিরিয়ডের মধ্যে আমরা এরকম ভাবে মোল্ড করা হয়, আমরা ইচ এন্ড এভরি অ্যাসপেক্ট অফ ভেটেনারি আমরা যেন টাচ করতে পারি। তো একজনে সাপোজ আপনার 6 ইয়ার্স এর ভেটেনারি কোর্সটা কমপ্লিট করলো, করার পরে যদি এই ক্যান্ডিডেট বা এই স্টুডেন্টের চায় যে আমি এখন কোনো স্পেশালাইজেশন করতাম, যেটারে আমরা ওই এমডি বা এমএস হিউম্যানের মধ্যে, মাস্টার্স অফ সার্জারি, মাস্টার্স অফ ডক্টরেট অফ মেডিসিন, সেম টু সেম আমরা যেটা স্পেশালাইজেশন থাকে এটারে আমরা কই মাস্টার্স অফ ভেটেনারি সায়েন্স, এমভিএসসি। তো এমভিএসসি এর মধ্যেও আমরা বহুত সাবজেক্ট আছে, যেরকম সার্জারি আছে, গাইনোকোলজি আছে, মেডিসিন আছে, প্রিভেন্টিভ মেডিসিন আছে। সেরকম আমরা মাস্টার্সও আমরা করতে পারি। তো মাস্টার্স এর মধ্যে 2 ইয়ার্স এর সময় লাগে। প্লাস এরপরে যদি কেউ চায় যে আমি টিচিং লাইনে যেতাম, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হইতাম, তখন হে আরো 3 বছরের লাগে পিএইচডি কোর্স করতে পারে। তো টোটাল কত হইলো 7 ইয়ার্স, 5 আর এদিকে 2 7 আর এদিকে হইলো 3, টোটাল 10 ইয়ার্স এর কোর্স যদি কেউ চায় যে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হইতাম। এরপরে যদি কেউ চায় যে আমি বাইরে গিয়া আমি আরো ভালো করে পড়তাম বা বাইরে আমি আরো হায়ার এডুকেশন আমি পাইতাম, তখন পোস্ট ডকও করতে পারে। বহুজন এরকম স্টুডেন্ট আছে যারা পিএইচডি করিয়া বাইরে গিয়া পোস্ট ডক করে, ভালো ভালো পজিশনে, ভালো ভালো ফার্মাসিউটিক্যালস কোম্পানি, ভ্যাকসিন ডেভেলপার্স কোম্পানি আছে, তার মধ্যে তারা ভালো ভালো পজিশনে আছে বর্তমানে। আর ভেটেনারিটা অ্যাকচুয়ালি আমরা বহুত লিমিটেড নলেজে রাখছি। আমরা জানি যে ভেটেনারি ইজ অনলি ফর ট্রিটমেন্ট। অ্যাকচুয়ালি ভেটেনারি একটা ইম্পর্টেন্ট পার্ট হলো অ্যানিমাল হাজবেন্ডারি। তো ভেটেনারি যেটা আমরা যখন হই, এটা টোটালি যায় গিয়ে অ্যানিমালের ট্রিটমেন্টের উপরে বা অ্যানিমাল ডিজিজ প্রিভেনশনের উপরে। মানে কোনো একটা ডিজিজ আওয়ার আগে আমরা এটারে কিরকম প্রিভেন্ট করতে লাগে বা আটকাইতে লাগে যেন অ্যানিমালের লাইফটা বাঁচে, অ্যানিমালের প্রোডাক্টিভিটিটা মেনটেন থাকে। কোনো একটা গাইয়ের দুধ দেয়, এখন যদি আমরা সাপোজ এটারে ভ্যাকসিনেশন আগের থেকে করিয়া রাখি, তো কি থাকবো অ্যানিমালটার মধ্যে এই মারাত্মক রোগটা লাগলো না, অ্যানিমালের যে প্রোডাকশন মেনটেন করে যার এই প্রোডাকশনটা বিনা রোগে হেইটারে আরো চালাই যেতে পারবো। কিন্তু একবার যদি কোনো রোগ লাগি যায় ভ্যাকসিন না দেওয়ার কারণে, তখন কি থাকবো অ্যানিমালটার প্রোডাকশন অটোমেটিকলি কমে যাইব। তো এটা দিয়ে কিতা করি আমরা এই ভেটেনারি পার্টের মধ্যে আমরা এগুলো সব দেখি। অ্যানিমাল হাজবেন্ডারি একটা আলাদা পার্ট ভেটেনারির। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করবা যে আমরা সবসময় অ্যানিমাল হাজবেন্ডারি এন্ড ভেটেনারি ডিপার্টমেন্ট কই, আমরা কোনোদিন ভেটেনারি ডিপার্টমেন্ট কই না। কেন কি অ্যানিমাল হাজবেন্ডারি একটা এমন পার্ট যেটার মধ্যে অ্যানিমাল ম্যানেজমেন্টের কথা হয়। এখানে অ্যানিমাল ম্যানেজমেন্ট একটা ইম্পর্টেন্ট পার্ট। আজকে ধরো
যে একটা অ্যানিমেল খুব গরমের মধ্যে আছে, এখন একটা অ্যানিমেল গরমের মধ্যে আছে, আমি তো গিয়া প্রথমে এটা ট্রিটমেন্ট করতাম না। আচ্ছা আমি আগে দেখবো যে অ্যানিমেলটারে কি কন্ডিশনে রাখছে, অ্যানিমেলটারে তারা প্রপার ভেন্টিলেটেড রুমে রাখছে কিনা, অ্যানিমেলটারে তারা এই গরমের সিজনের মধ্যে কতবার তার গাটা ধোয়া দেয়, বা হে তার শেডের মধ্যে ফ্যান দিছে কিনা, বা হে কি ঘাস খাওয়ার, বা হে খাওয়াটা দেয় কত অ্যামাউন্টে খাওয়াটা দেয়, কতটুকু জল হে খাইতে লাগে, এইগুলা সব অ্যানিমেল হাজবেন্ডারির মধ্যে পড়ে। আচ্ছা তো দেখতে গেলে অ্যানিমেল হাজবেন্ড এন্ড ভেটেনারি একটা ওয়াইড স্পেসে চলের। তো এটার যত আমি ডিপ যাইমো এতই এইগুলা জিনিস মানে শেষ নাই। আচ্ছা এটা নিয়ে আমরা যতই স্টাডি করবো এটা চলতেই থাকবো। তো আমরা একটা ধারণা হয়ে গেছে যে আমরা শুধু খালি ট্রিটমেন্ট করি, কিন্তু যে ট্রিটমেন্ট না, এটার সঙ্গেও আরো এমন একটা পার্ট আছে যেটা আমরা এখন পর্যন্ত দেখতে পারছি না, বা এখনো এটার মধ্যে রিসার্চ চলের, আরো নতুন নতুন বহুত জিনিস এখনো বাইরেও আর আছে। আন্ডার ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট প্রসেস ইজ গোয়িং অন। আচ্ছা 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 একটা ইজি এক্সাম্পল দিই, যে কোনো ভ্যাকসিন যখন মানুষের লাগে, সাপোজ করোনা ভ্যাকসিনটা বানানি হয়েছিল, হ্যাঁ, বা যেগুলো ভ্যাকসিন এখন ডেভেলপমেন্ট চলার, যখন সাপোজ এইডস এর লাগে যদি কোনোদিন ভ্যাকসিন একটা বাইরিল, কোনোদিন কোনো ভ্যাকসিন প্রথমে মানুষের মধ্যে দেওয়া হয় না, কিন্তু না কোনোদিন কোনো ভ্যাকসিন মানুষের মধ্যে দেওয়া হয় না, এখানে ভ্যাকসিন দেওয়ার পরে মানুষটা মারা যায় যদি, হুম, হুম, এটা একটা কন্ট্রোভার্সি হয়ে যাব। আচ্ছা যার লাগে কিতা করা হয় যে সবসময় ল্যাবরেটরি অ্যানিমেলস, আমরা এটা ল্যাব অ্যানিমেল হই, আচ্ছা ল্যাবরেটরি অ্যানিমেলস এর মধ্যে যেরকম ইন্দুর আছে, হুম, এলবিনো মাইস আমরা হ্যাঁ হই, গিনিপিগ আছে, এখন তো হুম, গিনিপিগ আমরা ফ্যাশন আই গেছে যে হ্যাঁ গিনিপিগ আমরা ঘরে রাখি লাইক ফালা লাগিয়া, ইউজ করে। কিন্তু গিনিপিগটা অ্যাকচুয়ালি একটা ল্যাব ডেভেলপড অ্যানিমেল। ঠিক আছে, এই অ্যানিমেল গুলার মধ্যে আমরা কিতা করি, প্রথম ভ্যাকসিনের ডোজটা দিই, খেনে আমরা এগুলো অ্যানিমেল ইউজ করি, খেনে মানুষের যে ফিজিওলজি, আমরা যে খাদ্যনলী যেটা আমরা মুখ হুম থেকে হুম স্টার্ট হয় আর হুম আমরা পায়খানার রাস্তা দিকে যেটা হুম শেষ হয়, হুম, সেম বায়োলজি আর সেম ফিজিওলজি কিন্তু একটা ইঁদুরের মধ্যেও থাকে, 98% সমান। আচ্ছা আমরার মধ্যে যেগুলো অর্গান আছে 98% অর্গান ইঁদুরের মধ্যে সমান। হুম যার লাগে আমরা কিতা করি, আমরা ইঁদুরের মধ্যে এটারে স্টাডি করি। হুম হুম তো ইঁদুরের মধ্যে স্টাডি করার পর যদি দেখা যায় যে সেম ধরনের ভ্যাকসিনের প্রোটেকশন লেভেলটা দেখাইছে, হুম সেম প্রোটেকশন লেভেল মানুষের মধ্যে দেওয়ার পরেও দেখাইবো। হুম যদি ভ্যাকসিনের কোনো ধরনের কোনো খারাপ ইফেক্ট থাকে, সেম খারাপ ইফেক্টটা আপনার ইঁদুরের মধ্যে দেখাইবো, হুম হুম তখন ইঁদুরটা মারা যাইবো। হুম ইঁদুরটা মারা গেলে কোনো প্রবলেম হয় না, বিকজ আমরা এটারে ডেভেলপই করছি ল্যাবরেটরি এক্সপেরিমেন্টস এর লাগিয়া। হুম এটার একটা রেগুলেটরি বোর্ড আছে, এরকমও না যে আমি একটা ইঁদুরে মারবার লাগে আমি টেস্ট করি, হুম বাট হুম এটার একটা রেগুলেটরি বোর্ড আছে। হুম এই রেগুলেটরি বোর্ডে কন্ট্রোল করে যে এই ইঁদুরের সঙ্গে যে আমরা এক্সপেরিমেন্ট করলাম, এক্সপেরিমেন্টটা কতটুকু ভ্যালিড, এটার ইউজ কতটুকু মানবতার কারণে স্বার্থপর হইব। হুম ঠিক আছে, তো একটা অ্যানিমেলে স্যাক্রিফাইস করে, এই অ্যানিমেল গুলারে মেনটেন করার লাগে একজন ভেটেরিয়ানের দরকার। একজন হিউম্যান ডক্টরে অ্যানিমেল গুলারে মেনটেন করতে পারতো না, বা অ্যানিমেল গুলার থেকে ব্লাড কালেক্ট করিয়ে এটারে চেক করা যে ভ্যাকসিনে কতটুকু কাজ করছে, এটা মানুষে তো পারবো ঠিক আছে, কিন্তু আলটিমেটলি একজন ভেটেরিয়ানের দরকার যে তারা ব্লাডটা কালেক্ট করে দিতে পারবো, বা অ্যানিমেলের মধ্যে কি কি চেঞ্জেস আর এটার স্টাডি একজন ভেটেরিয়ানে করতে পারবো। যেগুলো ল্যাব অ্যানিমেলস থাকে এগুলোর একজন ভেটেরিয়ান ছাড়া এগুলোর লগে কেউ প্রপারলি হ্যান্ডেল করতে পারতো না অ্যানিমেলস গুলারে। তো ভেটেরিয়ানের রোল ইনডাইরেক্টলি মানুষের হেলথের সঙ্গে আছে, যার লাগে আজকে আমরা ওয়ান হেলথ প্রোগ্রাম বলি, একটা ডাব্লিউএইচও লেভেল বা একটা হিউম্যান অ্যানিমেল বা হিউম্যান আর ভেটেনারির একটা জয়েন্ট ভেঞ্চার একটা আছে, এটা আমরা ওয়ান হেলথ প্রোগ্রাম বলে হয়, যেটার মধ্যে আমরা মানুষের মধ্যে যেগুলো ডিজিজ আছে, কি কি ডিজিজ আমরা অ্যানিমেলের মধ্যে পাই, বা যেটা আমরা জুনোসিস, যেটা আজকে আমরা টপিক নিয়ে আমরা যেটা আলোচনা হুম আরম্ভ করছিলাম, হুম, জুনোসিস। হ্যাঁ তো কিরকম জুনোসিসে একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করে মানুষের আর অ্যানিমেলের হেলথের মধ্যে। যতদিন পর্যন্ত আমরা ভেটেনারি আর হিউম্যান হেলথে আমরা মার্চ করতাম না বা একসঙ্গে কাজ করতাম না, ততদিন পর্যন্ত আমরা জুনোটিক ডিজিজ নিয়ে কাজ করতে পারতাম না। তো যার লাগে আমরা ভেটেনারিয়ানের একটা ইম্পর্টেন্ট রোল আছে আমরা মানুষের প্রোটেকশনের লাগে। আরেকটা ইম্পর্টেন্ট আমি কথা কই, আজকে সবে আমরা চকলেট খাই, হুম সবে আমরা মাংস খাই। আজকে একটা জিনিস ভাবো, যদি আমরা চকলেট বানানোর ফ্যাক্টরির মধ্যে কি ধরনের দুধ ইউজ হয়, আচ্ছা কি কোয়ালিটির দুধ ইউজ হয়, দুধটারে তারা প্রেশারাইজ করছে কিনা, যদি ওই জায়গার মধ্যে কোনো ভেটেনারিয়ান আচ্ছা না থাকে যদি দুধটারে কোম্পানি যদি কম দামের মধ্যে লইয়া এডাল্টারেশন করিয়া যদি চকলেট খাওয়ায়, চকলেট খারা খায় বাচ্চারা খায়, আচ্ছা বাচ্চার থেকে রোগ ধরা আরম্ভ হইব। ভেটেনারিয়ানের রোল এখানে আরম্ভ হয়ে যায় যে মিল্কিং তাকিয়া নিয়া পেস্চুরাইজেশন প্রসেস, এটারে প্রপারলি হিটিং করছে কিনা, মিল্কের কোয়ালিটি কিনা, মিল্ক স্ট্যান্ডার্ডস ভালো আছে কিনা, এগুলা একজন ভেটেনারিয়ানে চেক করতে পারবো। বাকি কোম্পানি চকলেট বানানি খাজ, কিন্তু চকলেটের লাগে দুধ লাগে, তো দুধটা প্রপার কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করছে কিনা এটা একমাত্র ভেটেনারিয়ানে সার্টিফাই করে দিয়ে দিবে। এখানে একটা ভেটেনারিয়ানের রোল আইলো।
আরেকটা এক্সাম্পল, আজকে ব্রয়লার ইন্ডাস্ট্রিটাও যদি সাপোজ আজকে আনরেগুলেটেড থাকে, কোনো ভেটেরিনারিয়ান যদি ইনভলভ না থাকে, মানুষের মুরগি আনলো, ফাললো, বেশিয়ে খাই নিল, ওই যে একটা জিনিস মধ্যে মধ্যে খবর পাই বা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। আজকে পোল্ট্রির মধ্যে আমরা যা ইচ্ছা যায় ভ্যাকসিন অ্যান্টিবায়োটিক ইউজ করলাম, এই অ্যান্টিবায়োটিক যদি আমরা রেগুলেট না করি, তাহলে একদিন কি তাইব এই অ্যান্টিবায়োটিক্সের রেসিডিউস যেগুলা মুরগির মধ্যে থাকি যায়, এই রেসিডিউস গুলা আমরা না চাইয়াও খাওয়া আরম্ভ করে দিব। আজকে যেরকম মানুষের মধ্যে একটা অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও দেখা যায় যে কাজ করছে না, আমরা অ্যান্টিবায়োটিক চেঞ্জ করি, 2 নম্বর অ্যান্টিবায়োটিকও যাই, যাওয়ার পরে দেখি যে না এটাও কাজ করছে না, 3 নম্বর অ্যান্টিবায়োটিকে যাই। এটা কারণ কিতা? কারণ একমাত্র এটা হলো যে আনরেগুলেটেড কিছু জিনিস হয়ে যায়। মানুষ আজকাল কিতা করে, মানুষ আজকাল বাজার থেকে অ্যান্টিবায়োটিক কিনে আনিয়া মুরগিতে দিলাইলো, মুরগি খাইলো, ঠিক হয়ে গেল। কিন্তু এই যে 2 সাইডটা অ্যান্টিবায়োটিক আমরা মুরগির শরীরের মধ্যে যে রাখি দিছি, রাখাতে কিতা হয়েছে, এই সেম মাংসটা আমরা খাইলাম, যেটা আমরা লাগে কোনো সময় হানিকারক হয়ে যায়। ওই জায়গাতে একজন ভেটেরিনারিয়ানের রোল হইলো যে হ্যাঁ দেখতো যে অ্যান্টিবায়োটিক দেওয়াটা রেগুলেটেড কিনা, অ্যান্টিবায়োটিক কোন সময় কোনটা অ্যান্টিবায়োটিক দিতে লাগে, কোন জেনারেশনের অ্যান্টিবায়োটিক দিতে লাগে। মানে ব্রয়লার তো এরকম নয় যে ছোট ছোট ব্রয়লার তো মানুষে করে না, বড় বড় ব্রয়লার ফার্ম আছে যেখানে আমাদের 10,000 50,000 পর্যন্ত আছে। তো ওইগুলা ব্রয়লার ফার্ম গুলারে রেগুলেট করার লাগে ভেটেরিনারিয়ানের খুব বেশি দরকার। আর নাইলে কিন্তু আলটিমেটলি ইনডাইরেক্টলি মানুষের ক্ষতি হয়। তো ভেটেরিনারিয়ানের দেখতে গেলে আমরা হিউম্যান হেলথ আর ফুড সেফটি আর ফুড চেইনটারে মেনটেন করতে গেলে আমরা ভেটেরিনারিয়ানের খুব বেশি দরকার। কিন্তু স্যার এই জায়গায় দেখা যায় যে অনেক সময় দেখা যায় ভ্যাকসিন বা মেডিসিন যেগুলো পোল্ট্রির অনেক সময় উইথড্রল পিরিয়ড থাকে স্যার, অ্যান্টিবায়োটিক্স এইগুলা জিনিস সঠিকভাবে কেউ অত মানে মনে না না, এত খেয়াল করে না, হ্যাঁ উইথড্রল পিরিয়ড নিয়ে তো বেশি খেয়াল করে না। খেয়াল করে না। তো ওই ক্ষেত্রে দেখা যায় যখন মানুষে ওই মানে পোল্ট্রি মানে চিকেন মানুষ যখন খাইবো, ওইটা মানুষের বডিতে কতটুকু কিতা হতে পারে? দেখো উইথড্রল Good, bad. পিরিয়ড যেটা আছে, এখন কয়েকটা মেডিসিন বাইরেছে বা কয়েকটা অ্যান্টিবায়োটিক বাইরেছে, বা কিছু অ্যান্টিবায়োটিকের বাইরেও কিছু মেডিসিন আছে যেগুলোর উইথড্রল পিরিয়ড থাকে না। আচ্ছা, কিন্তু অ্যান্টিবায়োটিক যেটা একটা এমন জিনিস যেটা উইথড্রল পিরিয়ড থাকে, এখানে অ্যান্টিবায়োটিকটা বডিতে গিয়ে মেটাবলাইজ হইয়া বডি থেকে ক্লিয়ার হইতে সময় লাগে। কিন্তু মুরগির ক্ষেত্রে কিতা প্রবলেম হয়ে যায় যে মুরগির ক্ষেত্রে এই উইথড্রল পিরিয়ডটা একটু লম্বা, 7 দিন থেকে 10 দিন সময় লাগে যায় বডির থেকে বাইরেতে। তো আমরা ওইটা লাগিয়েই যে কোনো ব্রয়লার ফার্মারে যখন আমরা সঙ্গে কন্ট্যাক্ট করে আমরা তারারে ওইটাই সাজেস্ট করি যে অ্যান্টিবায়োটিকটা ফুট করে চেঞ্জ করতে লাগে না, অ্যান্টিবায়োটিকটা সবসময় লোয়ার জেনারেশন থেকে স্টার্ট করতে লাগে, হায়ার জেনারেশন দিতে লাগে। আর 3 নম্বর হলো কিতা, আমরা উইথড্রল পিরিয়ডটা দেখতে লাগে যে সাপোজ আজকে অ্যান্টিবায়োটিক দিলাম, 7 দিন পরে গিয়ে তার বডির থেকে এই অ্যান্টিবায়োটিকটা ক্লিয়ার হয়ে যাব, তখন গিয়ে তুমি মার্কেটে এটাতে সেল করো। তো যত আমরা সঙ্গে ফার্মাররা জড়িত থাকবো অতই বেশি আমরা সাকসেসফুল হইব হিউম্যান হেলথ রে কন্ট্রোল করবার লাগে। আর নাইলে যতদিন যাইবো মানুষের মধ্যে ডিজিজ গুলা বাড়তে থাকবো। আজকে পিসিওডি যেটা মহিলার মধ্যে খুব বেশি বাড়ছে, এটা কিতা কারণে বাড়ছে? বিকজ অফ আপনার ফাস্ট ফুড। এখন ফাস্ট ফুড রে খালি দুষলে হইতো না, দেখতে লাগবে যে কোয়ালিটি অফ মিট দেখতে লাগবে। বিকজ মিট কোয়ালিটি যদি আমরা কন্ট্রোল না করি তাহলে আলটিমেটলি আমরা বলে বলে হোক বা ইনডাইরেক্টলি হোক আমরা বহু ধরনের বহু জিনিস খাই নিলাম। তো এখানের মধ্যে ভেটেরিনারিয়ানের একটা রুল আছে যে আমরা এগুলো একটু মনিটর করে রাখতে লাগে। তারপর একটা জিনিস আছে স্যার, আমরা বরাবরতকাত মানে অত বেশি মানে মানুষের মানে দেয়ান নাই, মানে ফোকাস নাই যে ভেটেরিনারিয়ান এই কোর্সটার দিক দিয়ে যে আমার ছেলে পশু চিকিৎসক বানাইমু, বা ছাত্ররও নাই, গার্জিয়ানরাও অত বেশি এটা দিক দিয়ে সচেতন নাই। কোনো দেখা যায় যে জানি না কইলে চলে। স্পেশালি আমি বরাকর কথা কই আর, ঠিক আছে আজকের দিনে 2-1 জন বারের আগের তুলনায় এখন তো আস্তে আস্তে ঠিক আছে, কিন্তু দেখা যায় যে কম্পেয়ার করা হয় যদি ইন হিউম্যান ডক্টর আর ভেটেরিনারিয়ান, তো দেখা যায় 100 আর 10 হইব কিবা। হ্যাঁ বহুত কম, 100 এর মধ্যে 10 আরো কম হইব, 5 হইব। আচ্ছা এখানে আমি কই যখন আমি আমার কোর্সে আসলাম 2011 আমি ফার্স্ট বিবিএস তে আমি আমার এডমিশন লইছিলাম, তখন আমার ব্যাচের মধ্যে আমি একাই আসলাম। আচ্ছা আমি একাই আসলাম, তখন শিলচর বলে কইলে হইতো যে রুবেল দাস। আচ্ছা। আমি পাস আউট হইয়া আওয়ার পরেও শিলচর বলে যদি কিছু থাকে তো এটাই হলো রুবেল দাস। তো তার মানে মানুষ অত কম, এডমিশন নিতেই মানুষে চায় না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হইলো কি তার যে মানুষরা অ্যাকচুয়ালি এই কোর্সের ব্যাপারে জানে না। এখন আজকে সবে খালি চায় যে আমি হিউম্যান ডক্টর হইতাম, সবে চায় যে আমি ইঞ্জিনিয়ারিং করতাম। ঠিক আছে, ভালো কথা, মানুষের ডক্টরের সমান আছে, ইঞ্জিনিয়ারের সমান আছে, কিন্তু একজন ভেটেরিনারিয়ান এরও ইকুয়াল সমান আছে। এখানে যেরকম আমি একটা হইলাম যে কিরকম আমরা জুনোসিসের মধ্যে একটা রোল প্লে করলাম, ভেটেরিনারিয়ান রে যদি আমি এই গ্যাপে ঢুকাই না
তাহলে এই গ্যাপটা কোনোদিনও ফিল আপ করা যাইতো না, কোনোদিন আমরা হিউম্যান হেলথরে কন্ট্রোল করতে পারতাম না। তো ভেটেনারি যেটা আছে, মানুষে কিতা ভাবে ভেটেনারিটা দেখে কি, এখন গ্রাম দেশে যখন আমরা যাইবো মানুষে দেখে যে একটা মানুষ আইছে, বাইক লইয়া আইছে, গরুর দেখছে, ইনজেকশন মারছে, গেছে গিয়া। তখন এই জিনিসটা কিতা হয় যে সবাই কয় এটা গরুর চিকিৎসা করে, গরু ডাক্তার, হ্যাঁ, কুত্তা দেখতে আইছে, কুকুরের ডাক্তার, এতটুকু পর্যন্ত আমরা সীমিত করে দিই। কিন্তু মানুষের জানতে লাগে যে এইটা একটা ডিপার্টমেন্টের মধ্যে আমরা রোল। আজকে আমি অ্যানিমাল হাজবেন্ডারি ভেটেনারি ডিপার্টমেন্টে আছি, আমি ভেটেনারি অফিসার হিসাবে আছি। আমি ভেটেনারি অফিসার হিসাবে কি কি করতে পারবো এটাই হলো আমার লিমিটেশন। আজকে যদি আমি ভেটেনারি অফিসার থাকতাম না, তাহলে আমার স্কোপ আরো আমি বুঝাইতে লাগলো না। তো ভেটেনারিয়ান হওয়ার পরে আমি কি কি করতে পারবো? সবচেয়ে প্রথম, যদি আমি সাপোজ ভেটেনারিয়ান হইয়া পাস হই, আমি একজন রেজিস্টার্ড প্র্যাকটিশনার থাকবো। আচ্ছা আজকে যদি আমি আসাম থেকে বাইরে যাই, দিল্লি, বোম্বে, চেন্নাই, বেঙ্গলোর, এখানে আপনারা দেখবা যে প্রাইভেট ক্লিনিক্স, প্রচুর প্রাইভেট ক্লিনিক্স হুম আছে। আর যেরকম মানুষের মধ্যেও এমআরআই, সিটি স্ক্যান, সোনোগ্রাফি, এক্সরে হয়, অনেক প্রাইভেট হসপিটালে আছে। প্রাইভেট হসপিটাল আছে, ঠিক আছে। মানুষে এখনো এটাও জানে না যে কুকুরের মধ্যে ডায়াবেটিস হয়, এটাও জানে না যে থাইরয়েড হয়, ঠিক আছে। বিকজ আমরা এটা লিয়া কোনোদিন ভাবছিও না, কোনোদিন এটা লিয়া অ্যাওয়ারনেসও হয়েছে না, কেউ এটা লিয়া চর্চাও করছে না। কিন্তু মানুষের মধ্যেও যেগুলা অসুখ বিসুখ হয়, কিছু অসুখ বিসুখ আমরা অ্যানিমেলস এর মধ্যেও পাই। কিন্তু আমরা চ্যালেঞ্জ আই যায় মানুষের মধ্যে হইলে এগুলা মানুষে হইতে পারে, মানুষে বুঝতে পারে, মানুষে প্রকাশ করতে পারে। এনিমেলের মধ্যে এটা এনিমেলে প্রকাশ করতে পারে না। তো যার লেগে আমরা এখানে মানে চ্যালেঞ্জিং রোল আই যায় যে আমরা একটা কথা হইতে পারে না জন্তুরে আমরা কিরকম ট্রিটমেন্ট করবো, ঠিক আছে। তো রেজিস্টার্ড প্র্যাকটিশনার একটা স্কোপ আছে। কেউ কেউ আছে আমরা ডিউরিং আমরা বিবিএসসি কোর্স, আমরা এনসিসি কম্পালসারি, আমরা সার্টিফিকেট বি, সার্টিফিকেট সি কম্পালসারি, আমরা আচ্ছা আমরা হর্স রাইডিংও করতে লাগে, এনসিসিও করতে লাগে, আমরা এনসিসি ক্যাম্পও যাই। তো আচ্ছা এরকমও কিছু স্টুডেন্ট আছে যারা এগুলোর মধ্যে বহুত ইন্টারেস্টেড থাকে, হর্স রাইডিং এর মধ্যে ইন্টারেস্টেড থাকে। আর একটা জিনিস হইলো কিতা, একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর হলো কিতা, হুম যে রিপাবলিক ডে প্যারেডের মধ্যে হুম আমরা ভালো ভালো যারা হর্স রাইডার আছে তারারেও প্যারেডের মধ্যে দেখা হয়। দেখা হয়, রিপ্রেজেন্ট করার লাগিয়া। কিতা হয়, যারা মানে বহুত ভালো ভালো হর্স রাইডার থাকে তারা রিপাবলিক ডে প্যারেডের মধ্যে তারা পার্টিসিপেশনের লাগে ইনভিটেশন হয়। তো যারা এগুলাতে ইন্টারেস্টেড থাকে তারার লাগে অপশন থাকে বিএসএফ, আরবিসি, আরবিসি মানে রিমাউন্ড ভেটেনারি কর্পস। এটার মধ্যে আপনার ফার্স্ট যেটা পোস্টিং হয় এজ এ মেজর হইতে পারে, এজ এ লেফটেন্যান্ট কমান্ড্যান্ট হইতে পারে, ঠিক আছে। তো এটার মধ্যে একটা ইম্পর্টেন্ট রোল আছে। 3 নম্বর হইলো এগ্রিকালচার রিসার্চ সায়েন্টিস্ট, এআরএস, আচ্ছা ঠিক আছে। এটা আমরা আইসিএআর এর আন্ডারে থাকে, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। তো এটার মধ্যে এআরএস হইয়াও কেউ ইয়ে করতে পারে। তো এআরএস এর লাগে আপনার নেট ক্লিয়ার করতে লাগে, আচ্ছা এআরএস নেট থাকে, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, ওইটা ক্লিয়ার করতে লাগে। তো সায়েন্টিস্ট 1, সায়েন্টিস্ট 2, ঠিক আছে, এটার মধ্যে পোস্ট আছে। আইসিএমআর, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের মধ্যেও আমাদের ভেটেনারিয়ানের পোস্ট আছে। আমরা হিউম্যানের মধ্যেও আমরা কিছু রোল প্লে করতে আমরা একটা সুযোগ পাই। আইসিএমআর এর মধ্যে আমরা পোস্ট আছে। পোল্ট্রি ইন্ডাস্ট্রি, যেটা সবচেয়ে লার্জেস্ট ইন্ডাস্ট্রি আমরা বর্তমানে ইন্ডিয়ার মধ্যে, এটার মধ্যে আমরা এজ এ পোল্ট্রি কনসালটেন্ট হিসাবে পোস্ট আমরা থাকে। তো এরকম দেখতে গেলে আমরা বহুত স্কোপ, ওয়াইড স্কোপ আছে। কেউ মানে এরকম না, আজকে পর্যন্ত এরকম কোনো ভেটেনারিয়ান পাস আউট হইয়া বাইরেছে না যে কিছু না করিয়া আছে, যে জবলেস আছে। বিকজ একবার একজন রেজিস্টার্ড প্র্যাকটিশনার হওয়ার পরে যদি প্রাইভেট ক্লিনিক্সও খুলে, তবু হে সার্ভাইভাল আরামসে করতে পারবো, এজ কম্পেয়ার টু আদার জব যেখানের মধ্যে আমরা ওয়েট করতে লাগে যে পোস্ট বাইরেই তো, এরপরে আমরা জব পাইমু। বাট একজন ভেটেনারিয়ানের সঙ্গে এটা পসিবল না যে হ্যাঁ কোর্সটা করিয়া বই রয়েছে। বিকজ হি ইজ লায়াবল ফর প্র্যাকটিস, হ্যাঁ প্র্যাকটিস করার তারে একটা অধিকার দেওয়া হয়েছে, একটা রুল দেওয়া হয়েছে, লিগেলি একটা তার কাছে একটা পাওয়ার আছে। তো আরামসে হ্যাঁ প্র্যাকটিস করিয়াও নিজের লাইফটারে কাটাইতে পারে। আর কিছু প্র্যাকটিশনার এরকমও আছে যারা আজকে লাস্ট 30 ইয়ার্স থেকে প্র্যাকটিস করে, প্রাইভেট প্র্যাকটিস করে, আর তারা এস্টাবলিশ প্র্যাকটিশনার। তারা বাইরে দেশেও গিয়ে তারা কনফারেন্সও যায়, বা বাইরে দেশেও গিয়ে ট্রিটমেন্টের লাগিয়া স্কোপ পায়, বা বাইরে দেশ থেকেও তারা কাছে ট্রিটমেন্টের লাগিয়া এরকম মানে ভালো ভালো অপরচুনিস্ট যারা আমরা কইমু এগুলা আছে। তারপর স্যার যেহেতু আপনারা ওই লাগে ফিল্ডে কাজ করেন, ঠিক আছে, ভেটেরিনারি, তারপর আর কিতা কিতা করতে পারে একজন ভেটেরিনারি, কিতা কিতা করার সুযোগ সুবিধা, যেটা আপনার কাছে জানলাম, যেটা আপনি একটু আগে কইছেন, হ্যাঁ, তারপরে আর কিতা কিতা থাকে? মেইনলি আমরা সবে একটা জানার ইচ্ছা থাকে, বা সবে আমরা দেখে শুধু আমরা ট্রিটমেন্টে আছি, আমরা আমরা ফোনও করে, আমরা ফিল্ডে যাই, আমরা ট্রিটমেন্ট করি গিয়া। তো
আমরা ট্রিটমেন্ট এর বাইরেও আমরা কিছু রোল থাকে ডিপার্টমেন্টের মধ্যে, যেরকম ডিপার্টমেন্টের বহু ধরনের স্কিম চলে, যেরকম ভ্যাকসিনেশন একটা স্কিম আছে যেটার মধ্যে আমরা এনএডিসিপি মানে ন্যাশনাল অ্যানিমাল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, পিপিআরইপি মানে পেস্টিস ডেস পেটিস রুমিনেন্টস ইরাডিকেশন প্রোগ্রাম, মানে এটা একটা ছাগলের মধ্যে হওয়া একটা বেমার। হুম। তো এটার একটা ভ্যাকসিনেশন প্রোগ্রাম আছে। লাম্পি স্কিন ডিজিজ বলে একটা ভ্যাকসিনেশন প্রোগ্রাম আছে। ব্রুসেলোসিস বলে একটা ভ্যাকসিনেশন প্রোগ্রাম আছে। রেবিস একটা ইরাডিকেশন প্রোগ্রাম একটা আছে। তো বিভিন্ন ধরনের ইরাডিকেশন প্রোগ্রাম মানে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার টার্গেট আমরা সেট করছে যে 2030 পর্যন্ত আমরা কিছু অ্যানিমালস এর মধ্যে থাকা কিছু আমরা রোগ যেগুলা ফার্মার্স এর ক্ষতি করে, মানে আয়টারে কমাই দেয়, এটারে আমরা ইন্ডিয়ার থেকে ভারত দেশ থেকে টোটালি নাই করতাম। একটা সবচেয়ে ভালো ইনিশিয়েটিভ হলো এফএমডি মানে ফুট এন্ড মাউথ ডিজিজ, যেটা আমরা বাংলাতে কই বাতা বেমার। আচ্ছা আচ্ছা। যখন গরু বাতি যায়, হ্যাঁ, তাই গরু বাতলে দেখবাই যে একজন ফার্মার খুব কষ্ট করে, হুম, তার মানে বারে বারে মেডিসিন খাওয়াইতে লাগে, অ্যান্টিবায়োটিক খাওয়াইতে লাগে, মুখগুলা ঘা হয়ে যায়, ঘা হয়ে যায়। এটাতে কিটা হয়, এটাতে আলটিমেটলি যে ভালো প্রোডাকশনে একটা গরু আছে, যদি কোনো গরু 10 লিটার দুধ দেয় হুম, তাহলে এটা প্রোডাকশন নামিয়া কমিয়া 1 লিটার আই যায়। আচ্ছা, তো আলটিমেট একটা ডেইরি ফার্মারের লাগিয়া এই 9 লিটার প্রোডাকশনের ক্ষতিটা মানে বহুত লস, কারণ এই গরুটা আর 10 লিটারের ক্যাপাসিটি আইতে আইতে বহু সময় লাগে যাব। এই সময় পর্যন্ত এই গরুটারে হ্যাঁ মার্কেটে নিয়ে সেল করতে পারতো না, মানে এটা দাম পাইতো না। যার লাগে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনিশিয়েটিভ নিছে এফএমডি ভ্যাকসিনেশনে, যেটা আন্ডারে ফ্রি অফ কস্ট সব অ্যানিমেল গুলারে ভ্যাকসিনেট করা হয়, প্লাস ভ্যাকসিনেশনের সঙ্গে অ্যানিমেল গুলারে রেজিস্টার করা হয়। তো আজকের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি একটা জিনিস হুম, আমি একটু শেয়ার করতে চাই, হুম, হুম, যে যখনই আমরা ফিল্ড অ্যাসিস্ট্যান্টরা ফিল্ডে ভ্যাকসিনেশন করতে যায়, তারা সবসময় কয় যে অ্যানিমেল গুলারে খানে একটা ফুল ফরাইতে লাগে, একটা আচ্ছা, ট্যাগ ফরাইতে লাগে। এটা হুম, আমরা গ্রামে এখন ফুল বলে কই, আচ্ছা, কিন্তু এটা অ্যাকচুয়ালি ইয়ার ট্যাগ। আচ্ছা, এটা হলুদ রঙের থাকে, এটা আচ্ছা, ইয়ার আচ্ছা, ট্যাগ। এটার মধ্যে 12টা সিরিয়াল, 12টা নাম্বার একটা সিরিয়াল নাম্বার একটা ডিজিট ইয়ে থাকে আর কি, 12টা সিরিয়াল নাম্বারের একটা বারকোড টাইপের থাকে, হুম, ঠিক আছে? তো ওই যে সিরিয়াল নাম্বার যেটা আছে, এই সিরিয়াল নাম্বারটা এই গরুর লাগে স্পেসিফিক। আচ্ছা, তার মানে ইন্ডিয়াতে যদি আমার বর্তমানে 5 কোটি গরু আছে, 5 কোটি গরুর মধ্যে এই সিরিয়াল নাম্বারটা আর কোনো গরুর মধ্যে নাই। আচ্ছা, একটা ইউনিক কোড থাকে, যেরকম আমরা আধার কার্ড নাম্বার, আমার আধার কার্ড নাম্বার অন্য কেউ লোকে মিলতো মিলতো না, না, তোমার আধার কার্ড নাম্বার অন্য কেউ লোকে মিলতো মিলতো না, না। সেম টু সেম এই গরুটারে যেটা নাম্বার দেওয়া হবে এটা অন্য কোনো গরুর লোকে মিলতো না। তো কিটা হয়, যখনই আমরা এয়ার ট্যাগ করতে যাই তখন ফার্মার একটা সংকোচ করে যে এয়ার ট্যাগ খানে দিলে তার খানটা নষ্ট হয়ে যাব, তে গভর্নমেন্টের ট্যাক্স লাগাই দিব, তে আমরা উপরে আরো কিছু যদি তারা হ্যাঁ, লাগাই দেয়, তো একটা মিথ একটা বা একটা এটা, অন্ধবিশ্বাস হুম, মানুষের মধ্যে আই গেছে। হুম, কিন্তু আমি এটা হইতে চাই যে ট্যাগ করার মেইন উদ্দেশ্য এটাই হইলো যে এই যে নাম্বারটা আমরা দেই, এই নাম্বারটার মধ্যে আমরা এনিমেলের ডাটা গুলা ফিড আপ করি, আচ্ছা, যেরকম এনিমেলটার বয়স, এনিমেলটা কি জাতের এনিমেল, এনিমেলটার প্রোডাকশন কতটুকু আছে, তারপরে এনিমেলটার আগে কিছু ভ্যাকসিন হয়েছিল নি, বা এনিমেলটা কয়টা বাচ্চা দিছে। এই যখন ডাটাগুলো আমরা হাতে থাকে তখন কিতা হয়, আমরা এনিমেল গুলারে আগামীতে যে কোনো ধরনের কোনো ভ্যাকসিনেশন প্রোগ্রামে আমরা সুবিধা হয় যে এনিমেলটা রেজিস্টার্ড আছে, তো এনিমেলের পরবর্তী কিতা কিতা ভ্যাকসিনের দরকার। আজকে যদি আমরা এনিমেল গুলারে রেজিস্টার না করি বা এনিমেল গুলারে আমরা ট্যাগ না দিই, তো কি তাইব আমরা এনিমেলের হিসাবটা পাইতাম না। উইথাউট এনিমেল হিসাব কি তাইব, সাপোজ আজকে ধরিলাই আমি শিলচার, শিলচারের মধ্যে সাপোজ 5,000টা গরু আছে। এই 5,000টা গরু আমি কিরকম জানবো, যখন আমি 5,000টা গরুরে ট্যাগ করবো। এখন এই 5,000টা গরুর লাগিয়াহে কিন্তু ভ্যাকসিন আইব। এরকম না যে 5,000টা গরু আছে আর 10,000টা ভ্যাকসিন আইব, এরকম নাই। মানে ভ্যাকসিনটাও যে গভর্নমেন্টে কিনে একটা খরচ আছে, হুম, এটা আমরা ট্যাক্স থেকে যার কিন্তু। তো আমি যদি আগবাড়িয়া যদি সাহায্য না করি, তো কিন্তু আলটিমেটলি আমার ট্যাক্সের পয়সা আমি নষ্ট করলাম। তো যখন যে জায়গায় 5,000টা গরু আছে এই জায়গায় যদি আমি 7,000টা ভ্যাকসিন আনাই, আলটিমেটলি লস, আমরাই লস। তো ওই কাউন্টারে মেনটেন রাখার লাগে আমরা অ্যাকচুয়ালি এনিমেলটারে ট্যাগ করা বেশি উচিত। তো আমি ওইটাই হইতে চাই যে ভ্যাকসিন তো সবে করে ঠিক আছে, কিন্তু ট্যাগিংটাও বেশি ইম্পর্টেন্ট, ভ্যাকসিন থেকে ভ্যাকসিনের ট্যাগটা বেশি ইম্পর্টেন্ট। ওইটা আমরাও হেল্প করে, প্লাস যার কাছে গরু আছে তারাও হেল্প করে। কোনো কোনো সময় এরকম হয়ে যায় যে একটা গরু সাপোজ কোনো জায়গায় চুরি হয়ে গেল, এই ট্যাগ নাম্বার দিকেও কোনো সময় আইডেন্টিফাই করা যায়। সাপোজ যদি এই এফআইআর দিতে চায় তো ট্যাগ ওই নাম্বার ট্যাগ নাম্বার দিব, তখন কি এগেইনস্টে, দেখবো সাপোজ এই গরুটারে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টও নিল গিয়া বা এক স্টেট থেকে আরেক স্টেটে নিল গিয়া, তখন কি দেখবো যখন দেখবো ট্যাগটা মারিয়া যে এটা তো অমুক জায়গার অমুক নামের বা মালিকের নাম অমুক, অ্যাড্রেস অমুক, ফোন নম্বরও আছে এটার মধ্যে, তখন কি দেখবো খুঁজাইতে হেল্প হইব।
তো মানুষরা আমি ওইটাই আর কি একটু পাবলিকের একটু হইতে চাই যে টেগিংটারে অল্প একটু আপনারা মানে একটু আগবাড়িয়া লইবা, টেগিংটা লইলে আপনারা নিজেরও একটু বেনিফিট হইব, ঠিক আছে। যদি এই ট্যাগটাকে খুলিয়ে ফেলাই দেয় হুম 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 ট্রান্সপোর্টেশন টাইম, যদি ট্রান্সপোর্টেশনের সময় ট্যাগটা খুলিয়া ফালাই দে, আর এই অ্যানিমেলটা যদি কোনো অন্য ডিস্ট্রিক্টে ঢুকার সময় যদি বাই রোড ঢুকে, এখন যদি ট্রান্স বাউন্ডারি হয়ে যায় কিছু করবা নাই, কিন্তু যদি বাই রোড ট্রাভেল করে যা, তখন চেকপোস্টের মধ্যে এটা দেখা হয় যে খানের ট্যাগ আছে কিনা। যদি ট্যাগটা খুলি লাইছে, ট্যাগটা খুলিয়া ফালাই দিছে, তখন এটা ডাউটফুল হয়ে যাইব, আর একটু বেশি ডাউটফুল। আর একটু বেশি ডাউটফুল হয়ে যাবো যে গরুটা চুরি হয়ে আইছে। আর ট্যাগ থাকা হইলে কি থাকবো, মানে অ্যানিমেলটা রেজিস্টার্ড আছে এখানে। এখানে যে ভেটেরিনারিয়ান আছে, যে আউটপোস্টে যে ভেটেরিনারিয়ান দেখা হইব, তাই চেক করে দেখতে পারবো যে গরুটা কই থেকে আইছে। আচ্ছা, তো ট্যাগিংটা অ্যাকচুয়ালি সব জায়গাতেই কম্পালসারি, আমরা আস্তে আস্তে এটার একটু অ্যাডাপ্ট করতে লাগবো। তো মানে আপনার কথা থেকে যেটা বুঝতে পারলাম, যারা আজকে এই ভিডিওটা দেখেন হুম। যারা ফার্মার আছে, তো ওইসব জিনিস যাতে অ্যাভয়েড না করে। অ্যাভয়েড না করে, অনেক ট্যাগিংটা সময় অ্যাটলিস্ট তারা অ্যাভয়েড না অনেক করে। সময় দেখা যায় যে হুম। তারা মানে যারা ফিল্ডে কাজ করে, হুম, হুম, হুম। বিএফ এ যারা আছে, যাওয়ার পরে তারা কয় গরু বাড়িতে রাখিয়া হুম, হয়, গরু হুম। করে নাই, গরু করে না, ইয়েস হ্যাঁ, ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কইব মাঠে গেছে ঘাস মাঠে খাওয়াতে গেছে গেছে, ঘাস এই খাওয়াতে, সেই হ্যাঁ। নানান ধরনের মানে হুম, অজুহাত হুম, দেখায়। হুম। এটাতে আরো কিতা প্রবলেম হয়, সাপোজ আজকে আমরা ফ্লাডের সময়, আমরা ফ্লাডের সময় আমরা তো সেন্সাস আছে, হুম আমরা অ্যানিমাল সেন্সাস করি। অ্যানিমাল সেন্সাসের মধ্যেও কোনো সময় কিতা হয়, মানুষরা গরু লুকাইলে হুম হয় যে 10টা গরু রাখিয়া হয়, আমার ঘরে তো 5টা গরু আছে। প্রবলেম কিতা হয়, যখন আমরা ফিড অ্যালটমেন্ট করতে লাগে, সাপোজ এই গ্রামটার মধ্যে আজকে সেন্সাস করতে গেল, গ্রামে অ্যাকচুয়ালি আছে 300টা গরু, কিন্তু মানুষে কমাইতে কমাইতে মিছা কথা হইতে হইতে দেখা যায় যে 200টা গরুর হিসাব দিছে। যখন এই ভিলেজের মধ্যে আমি ফিড লই আইমু ফ্লাডের সময়, আচ্ছা আমার 200টা গরুর লাগি ফিড আইব, আচ্ছা, বাকি যে 100 জনে যে তার ঠিক, এনিমেল লুকায় রাখছে, তারে আমি কই থেকে খানি দিব, শর্টেজ হইব আলটিমেটলি। সরে যাবো আলটিমেটলি। যার লাগিয়া সবসময় অ্যানিমাল কাউন্টারে সঠিক কাউন্ট দিতে লাগে, বিকজ এটার সঙ্গে বহুত কিছু জড়িত থাকে, ভ্যাকসিনেশন জড়িত আছে, এটার লগে ট্রিটমেন্ট জড়িত আছে, এটার লগে ফ্লাডের সময় যেটা আমরা জিআর দেই এটাও জড়িত আছে। তো অ্যাকচুয়াল কাউন্ট দিতে লাগে, অ্যাকচুয়াল রেজিস্ট্রেশনটা করাইতে লাগে, এটা অনেক হলো বেশি সময় দেখা যাচ্ছে জরুরি। স্যার ভ্যাকসিনেশন দেওয়ার যদি যাওয়া হয়, হ্যাঁ 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 তখনও কইব গরু মরি যাইব, এই সেই হ্যাঁ, দুধ কমাই লইব, দুধ নানান কমাই লেব, ধরনের মানে। এটা একদম টোটালি ফলস। ভ্যাকসিন দিলে গরু দুধ কমে না। আজকে আমি যদি কই, করোনা ভ্যাকসিন যখন আমরা লইছিলাম, করোনা ভ্যাকসিন লওয়ার পরে শরীরে শরীরে বেদনা হুম, করছে, আমরা তো কেউ মরছি না, হ্যাঁ কেউ মরছি নি, শরীর একটা এফেক্ট করবো। এখানে ভ্যাকসিন যখন শরীরে গেছে, ভ্যাকসিনে অল্প হইলে শরীরের মধ্যে একটা রিয়াকশন দেখাইবো, কাজ করে ভ্যাকসিনে, যার লাগে রিয়াকশনটা হওয়ার। আর রিয়াকশনটা হওয়ার কারণে কি হয়েছে, আমার শরীরে বেদনা হচ্ছে। গরুরও যখন আমরা ভ্যাকসিন করি, করার পরে কিন্তু অল্প 1-2 দিনের লাগে গরুর শরীরে একটু জ্বর থাকবো, মানে ভ্যাকসিনটা কাজ করে। জ্বরের লাগে হইব কিতা যে অল্প টেম্পারেচারটা বাড়ি যাইব, গরুর দুধ কমে যাইব। কিন্তু এই প্রসেসটা এরকম না যে এই ভ্যাকসিন দিলাম আর সারা জীবন হলে দুধ বন্ধ, এরকম না। বেশি থেকে বেশি 3-4 দিনের বা 7 দিনে পর্যন্ত তার জ্বরের লাগিয়া হইতে পারে যে দুধটা কমাইতে থাকবো, কিন্তু আস্তে 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 কি থাকবো, দুধের কোয়ান্টিটি বাড়তে থাকবো। তো এই জিনিসটা টোটালি ভুল যে ভ্যাকসিন দিলে দুধটা কমে। এখন আমরার মধ্যে আরেকটা কিতা প্রবলেম আছে, আমরা সবসময় ভাবি যে ট্রিটমেন্ট করাইমো, কিন্তু সবসময় আমরা কই যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। হুম, তার মানে কি, আমি কোন রোগ আওয়ার আগে রোগের নিজাত করতে লাগে। তো ভ্যাকসিন দিয়া যদি আমি রাখিতে কি তাইব, ভ্যাকসিন থেকে যে ভ্যাকসিন না দেওয়াতে যারা রোগ লাগিয়া ক্ষতি হইতে আসলো, এই ক্ষতির থেকে আমরা বাঁচলাম। এখন গভর্নমেন্টে ফ্রি অফ কস্ট ভ্যাকসিন দেয়, স্টিল বহুত মানুষরা আছে যে মানে ভ্যাকসিনটা দেওয়াইতে চায় না, একমাত্র এগুলা জিনিসের লাগে যে দুধ কমে যাইব হ্যাঁ বা আমার গরু এরকম এরকম হয়ে যাবো। এটা টোটালি মিছা কথা। হ্যাঁ, যখন কোনো গরু প্রেগনেন্ট থাকে, সবসময় এটা আমরা খেয়াল রাখতে লাগে, বা এই মাধ্যমে আমি হইতে চাই হুম ফার্মারে, হুম যখনই ভ্যাকসিনেশনের লাগিয়া কেউ যাইবো, আগে এটা হইতে লাগে যে কয়টা গরু প্রেগনেন্ট আছে, বিকজ প্রেগনেন্সির সময় কোনো সময় কিতা হয় যে ভ্যাকসিনটা অল্প, ভ্যাকসিনের লাগে অল্প মানে অ্যাবর্শনের চান্সেস থাকে, যার লাগিয়া ভ্যাকসিনেশনের সময় সবসময় জানিয়া লইতে লাগে যে এই ভ্যাকসিনটা কত মাসের প্রেগনেন্সির মধ্যে সেফ। ঠিক আছে, এরকম নয় যে প্রেগনেন্সির সব মাসে সেফ, জানতে লাগে আর্লি প্রেগনেন্সি, একদম আর্লি প্রেগনেন্সি থাকলে এটা সেফ, বাট লেট প্রেগনেন্সি হইলে না দেওয়াটাই ভালো। তো সবসময় যখন কেউ ভ্যাকসিনেশনের লাগে যাইব, তারে কইলিতে লাগে আগে যে আমার গরুটা এত মাসের প্রেগনেন্ট। তখন যে ফিল্ড ভেটেনারিয়ান আছে বা ভিএফএ আছে, তারা যদি কনফিউজ থাকে, তে তারা হায়ার অথরিটিরে জিগাইব, তখন তারা ইনস্ট্রাকশন দেওয়া হইব যে হ্যাঁ, এই গরুটা এখনো 1 মাসের প্রেগনেন্ট আছে, বা এটা 9 মাসের প্রেগনেন্ট আছে, এটার ভ্যাকসিন দেওয়া ভালো যাইব কি কিনা। না, ওইটাই আর কি। তো স্যার আজকের দিনে দেখা যায় যদি আমরা বরাবর উপত্যকার যারা ফার্মার আছে বিজ্ঞানসম্মত ভাবে হুম, হুম। কতটুকু সচেতন আছে, এখন যদি আমি এটার ব্যাপারে কইতে যাই, তাহলে এটা একটা আলাদাই মানে বহুত অ্যাকচুয়াল সাগর। অ্যাকচুয়াল আচ্ছা, আমি এক্সাম্পল দিয়ে কই, যেটা ঠিক কথা। যেটা আমি এক্সাম্পল দিয়ে কইরাম, এখানে এটার টপিকটার মানে কিটা হয়, এই টপিকটার উপরে ডিসকাস যদি করি আমরা, আরেকটা আরো 10 ইন্টারভিউ করা যাইব।
ঠিক আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিই। আহ, আমরা দেখা যায় যে কোনো কোনো জায়গার মধ্যে আহ, আমরা সবসময় খালি গরুর দুধ প্রোডাকশনটার দিকে খেয়াল করি, কিন্তু কিছু রোগ, যেরকম মেস্টাইটিস, এক্সাম্পল ইজি এক্সাম্পল মেস্টাইটিস। মেস্টাইটিস একটা রোগ যেটার মধ্যে কিতা হয় যে গরুর যেটা উলইন থাকে, এই উলইনটার মধ্যে ইনফেকশন হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, ভাইরাল ইনফেকশন হয়। এটাতে কিতা হয় যে দুধের প্রোডাকশনটা কমে যায়। এগুলো আয় হইতে থেকে, মেস্টাইটিস রোগটা আয় হইতে থেকে। মেস্টাইটিস এরকম জিনিস নাই যে হাওয়ার মধ্যে আছে ইয়া ডুবে যাব। মেস্টাইটিস তিন জায়গা, তিনটা পার্ট আছে, তিনটা পার্টের মধ্যে যদি আমি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি না, তখন মেস্টাইটিস লাগার চান্স বেশি থাকে। একটা হলো যদি যে দুধটা খিরার, যে দুধটা খিরার হে যদি নিজে পরিষ্কার না থাকে। কোনো কোনো জায়গাতে আছে মানুষরা দুধ খিরার সময় আচ্ছি আইলো, আচ্ছি দিলে এলো, তেল আঙ্গুলো ডুবাই দিল, হাত ধুইলো না সাবান দিয়ে, হাত না ধুইয়া প্লেন জল দিয়া আইও আইয়া তেল লাগা খিরানি আরম্ভ করে দিল। মানুষের কিছু সময় পরিষ্কার পরিচ্ছন্নতা অল্প অবহেলা করে। এরপরে হলো ঘর। আমি বহুত জায়গাত, আমি বহুত ফার্ম দেখছি, ছোট ছোট ফার্ম কিন্তু খুব সুন্দর পরিষ্কার। কিছু ফার্ম আমি দেখছি যে উপরের দিকে দেখলে মাকড়সার জাল, পরিষ্কার খরাই হইছে না। জাল আছে, জাল লাগিয়ে আছে, ফ্যানের মধ্যেও ঘুরে, ফ্যানের মধ্যেও জাল। ফ্লোর গুলা মানে যেরকম ফ্লোরের স্ট্রাকচার হইতে লাগে এরকম ফ্লোরের স্ট্রাকচার নাই, ফিসলা ফ্লোর, ফ্লোরের মধ্যে শেওলা লাগিয়ে রয়েছে, মানে দেখা যায় না, বাট স্লিপারি, ফ্লোরটা হাইজিন স্লিপারি, মেনটেন। হাইজিন মেনটেন নাই। ঠিক আছে, বা গরুগুলা পুরা লেতেরা হয়ে গেছে, ভরি গেছে। তো কিছু এরকম কন্ডিশন ক্রিয়েট হয়ে যায়, যেটাতে কিতা হয় এই এনভায়রনমেন্ট যেটা আছে, আমরা এনভায়রনমেন্ট থেকেই বহুত কিছু রোগ আমরা গরুর মধ্যে টানিয়ে আনি। মানে গরুর উলনটা যদি পরিষ্কার না রাখা হয়, বা আমরা যদি নিজের তরফ থেকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি না, তখন ইজিলি যে কোনো ব্যাকটেরিয়া ঢুকতে পারে। ঠিক আছে, তো আমরা সবসময় অ্যাডভাইস কিতা করি যে আহ, দুধ খিরাইবার আগে সবসময় উলইন, পিছনের পার্ট, লেজ এগুলো ধোয়াইতে লাগে, গরম উমলি গরম জল দিয়ে ধোয়াইতে লাগে। ধোয়ানির পরে কিতা করতে লাগে, সবসময় যখন খিরাইমো আমরা দুধ, খিরানির সময় আমরা হাতরে আগে ধুইতে লাগে। যেরকম আমরা সবসময় করোনা পিরিয়ডের সময় আমরা হ্যাবিট হয়ে গেছে হাত ধোয়ার, সেম হ্যাবিটটা দুধ খিরাইবার আগে আমরা করতে লাগে। পরিষ্কার হাতে দুধ খিরাইতে লাগে না, আমরা হাত থেকে কিছু জীবাণু ঢুকবার চান্স আছে। যে বানটা থাকে কিতা হয়, গরু যখন দুধ দেয়, দুধ দেওয়ার পরে মোটামুটি 10-15 মিনিট পর্যন্ত এই দুধের নলিটা খোলা থাকে। তো আমরা হাত থেকেও বহু ধরনের জীবাণু কিন্তু এই নলির দিকে ঢুকার সুযোগ পায় বা চান্সেস থাকে। তখন আমরা কিতা করি যে গরুটারে আমরা খিরানির পরে আমরা ওই 10-15 মিনিট পর্যন্ত আমরা তারা কিতা করি ঘাসটা দিয়ে রাখি, ঘাস দিয়ে রাখি বা খের দিয়ে রাখি। তখন কিতা হয়, এই যে গরুর যে ঘাস আর খের খায়, এই সময়ের মধ্যে কিতা হয় বান্ডের যে নলিটা আছে এটা আস্তে আস্তে বন্ধ হওয়া আরম্ভ হয়ে যায়। এটা আমরা একটা করতে পারি। 2 নম্বর কিতা করতে পারি, ওই যে বাজারে কিনতে পাওয়া যায় বিটাডিন, বিটাডিন যেটা কিনতে পাওয়া যায় আজকে 100-150 টাকার মধ্যে বিটাডিন কিনতে পাওয়া যায়। খিরানির পরে কিতা করতে লাগে, অল্প বাটির মধ্যে বিটাডিন লইয়া এই যে বান্ধের মুখটা আছে, মুখটা অল্প ভালো ডুবাইতে লাগে, সাইডটা বান্ধের মুখ ডুবাইতে লাইতে লাগে। এটাতে কিতা করবো, যে ইনফেকশন যেটা নলির দিকে ঢুকতে আসলো, এই ইনফেকশনটারে এই বিটাডিনে আটকাই লিব। তো এই যে কিছু নলেজ, এই নলেজ গুলো অ্যাকচুয়ালি ফার্মাররার মধ্যে নাই। বিকজ ইটালিয়া তারাও বেশি জাগরুক নাই, বা তারা ইটালিয়া বেশি চর্চা করতে চায় না। তারা মানে কনভেনশনাল আগের যে পুরানা মেথড যেটা আছে, পুরানা মেথড নিয়ে চলতে আছে। প্লাস প্রিভেনশনের ব্যাপারে তারা ভাবে না। কিছু আমি এরকমও পাইছি যে আমরা ফিল্ড স্টাফ আছে এরকম যে ভ্যাকসিন করতে যায় ফিল্ডও, কিন্তু তারা কয় যে না গরু ছাড়ি দিছি, তারা কয় যে না আজকে ভ্যাকসিন দেওয়াইতাম না। তো আলটিমেটলি কিন্তু এটা লস আমরা নাই, লস হয়ে যায় ফার্মারের লাগে। এখানে আমরা সবসময় দেখি যে না একটা রোগ এই সিজনে আয়, এই সিজনে আওয়ার আগের রোগটারে আমি এখন থেকে এটারে আমি ভ্যাকসিনেশন করে আটকায় রাখি। হ্যাঁ, আর আমরা মানুষের মধ্যে কিতা একটা প্রবলেম হয়ে যায় যে আমরা ভাবি যে আচ্ছা রোগ আইলে দেখা যাবে আমরা ট্রিটমেন্ট করে লইব, কিন্তু সব রোগের ট্রিটমেন্ট পসিবল নয়। আর যেগুলা রোগে প্রোডাকশনের মধ্যে বেশি ক্ষতি করে, এইগুলা রোগরে নর্মালের নর্মাল কন্ডিশনের মধ্যে আনা পসিবল হয় না। তো আমরা সবসময় ভাবতে লাগে প্রিভেনশনের কথা। ঠিক আছে, তো যেহেতু আমার কথা হয়েছিল যে আপনার যে কতটুক সাইন্টিফিক্যালি অ্যাওয়্যার, সাইন্টিফিক্যালি আমি আপনি কইতে এটা গেলে কইছেন বুঝছি হ্যাঁ বুঝে, হ্যাঁ কিন্তু হ্যাঁ যদি দেখা যায় যে মানে মানে সচেতন নেই, না সচেতন নাই আজকের দিনে, মডারেট সব গুড এরকম কিছু না, এরকম। এরকম নাই যে সবে কিছু জানে না, আচ্ছা। বা এরকম নাই যে মানে মানুষ জানেই না। হ্যাঁ, মানুষে আজকাল আজকাল ইউটিউব আছে, গুগল আছে, মানুষে সার্চ করলেও ফাইলায়। আর এখনের যে ফার্মার আছে, এরকম না যে সব ফার্মার একদম পড়ালেখা নাই, গ্রাজুয়েট ফার্মারও আছে। হুম, ঠিক আছে, বা এরকম ফার্মার আছে যে হে ফ্যামিলি কন্ডিশনের লাগে হে পড়াশোনা আগ বাড়াইতে পারছে না, তো হে ডেরি ফার্মিং ও গেছে। তো তার মানে এটা না যে হে কিছু জানে না, হেও সাইন্টিফিক বহু জিনিস জানে। তো এটা ডিপেন্ড করে ফার্মারের উপরে যে হে নিজেরে কতটুকু আগ বাড়ায় নিতে চায়। হে যদি চায় যে আমি অল্প কনভেনশনাল মেথড থেকে অল্প আমি সাইন্টিফিক মেথডে যেতাম, তে হে আরামসে যেতে পারে। তখন
নিয়ারেস্ট ভেটেনারিয়ান আছে, নিয়ারেস্ট ভেটেনারিয়ান কনসাল্ট করো। ভেটেনারিয়ানে যতটুকু নিজের নলেজ আছে অত নলেজ শেয়ার করে দিয়া দিব। তো নলেজ শেয়ারিং একটা এমন জিনিস যেটা শেষ হয় না। তো ফার্মাররা আগ বাড়িয়ে লাগবে, ফার্মাররা যখন আগ বাড়িয়ে তখনই আমরা তারা নলেজ শেয়ার করতে পারি। প্লাস আমরা মাঝে মধ্যে কিতা হয়, আমরা যখন ভ্যাকসিনেশন প্রোগ্রাম রাখি বা আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প রাখি বা হেলথ ক্যাম্প রাখি, তো এই হেলথ ক্যাম্প বা অ্যাওয়ারনেস ক্যাম্পের মাধ্যমে আমরা তারা চেষ্টা করি বুঝিয়ে দেওয়ার লাগে যে ভ্যাকসিনেশনটা কত ইম্পর্টেন্ট জিনিস, বা জুনোটিক ডিজিজ যেগুলা যেগুলো আছে এগুলো কত ইম্পর্টেন্ট, আমরা কিরকম বাঁচিয়ে থাকতে লাগে। ঠিক আছে, তো সাইন্টিফিক নলেজ সবেরই আছে, কিন্তু এটা ডিপেন্ড করে ফার্মার টু ফার্মার। কেউ আছে নিজের থেকে ইচ্ছুক, কেউ আছে যে না যেরকম সলের সরে যাও। ঠিক আছে, ঠিক আছে। স্যার একটা জিনিস যেটা আমারও হইতে মানে হুম, খারাপ লাগে হুম, সোজা কথায়, হুম, 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 আমরা অনেক সময় নানা জায়গায় দেখতাম পারি, হ্যাঁ, নানা হ্যাঁ, পেট ওনার হোক হ্যাঁ, হ্যাঁ, বা ফার্ম ওনার হোক, হ্যাঁ, গরুর মালিক, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনেক সময় দেখা যায় কাউ ডক্টর, দেখা যায় ডগ ডগ ডক্টর ডক্টর। এটা তো এই জায়গা আপনি একজন গেজেটেড অফিসার, হুম, একজন ডক্টর, এরপরেও দেখা যায় মানে মানুষের নাম না লিখিয়া, ডক্টর অমুক না লিখিয়া হুম, হুম। ডাইরেক্ট লেখা থাকে গরুর ডাক্তার, মানে ডগ ডগ কাউ ডক্টর। ডক্টর। হুম, হুম, হুম। এই বিষয়টা হ্যাঁ, দেখার পরে হয়তো হ্যাঁ, আপনারা চোখও পড়ে, নিশ্চয় নিশ্চয় কয়েকবার ঠিক তো আছে, হ্যাঁ দেখছি। হ্যাঁ, তো এই যে জিনিসটা আপনারা দেখার পরে হুম, হুম। আপনার মধ্যে মানে কিতা লাগে, মানে মনের মধ্যে কিরকম লাগে বা এই যে প্রতিক্রিয়া কিতা আপনার মধ্যে জাগে, তারপরে মানে মানুষ যে এই ধরনের লেখে রাখে, হুম, হুম, হুম। এটা ট্যাগলাইন ধরিয়ে রাখে। ট্যাগলাইন একটা না, এটা আমি ওইটা কোনো ট্যাগলাইন নাই, মানে হয় কি তা মানুষের নিজের সুবিধা লাগে। আচ্ছা, এখন কেউ আছে যে নাম লিখে রাখলো কিন্তু পরে নাম মনে না পড়তে পারে। এখন আমারে কতজনে চিনে আর, ঠিক আছে, যে আমারে চিনে হে নাম্বার সেভ করে রাখবো, নাম দিয়ে রাখবো। কেউ আমারে চিনে না, আজকে প্রথমবার আমার লগে দেখা হয়েছে, তো এই মানুষটাকে দেখা করবো, মানে তার সুবিধার লাগে কাউ আচ্ছা, ডক্টর লাগবে। এখন হ্যাঁ, আমরা চোখও পড়ে গেছে, খারাপ লাগতে পারে যে না হ্যাঁ, আমি ডক্টর হিসাবে আমার নামটা কাউ ডক্টর রাখছে বা ডগ ডক্টর রাখছে, খারাপ লাগতে পারে। কিন্তু একজন একজনের সুবিধার লাগিয়ে নামটা সেভ করে, হ্যাঁ, কিন্তু এটার ব্যাপারে আমি কিছু হইতে চাই না যে এখন কাউ ডক্টর না লেখিয়া আমার নাম লিখিয়া রাখো। হ্যাঁ, কোনো সময় আছে মানুষের কাছে, স্যার আপনার নামটা আমারে একটু খুইয়া দিন বা মোবাইলের নাম্বারটা সেভ করে দিয়া দিন, তখন হ্যাঁ তার সুবিধা হিসাবে সেভ হলো। কোনো সময় আছে কেউ লেখা যায় ভেটেনারি ডাক্তার, ঠিক আছে, তো যে যারে যেরকম ভাবে মনে রাখতে চায় লেখবো ওরকম। ঠিক আছে, তো এখানের মধ্যে আমার কোনো প্রবলেম নাই যে কেউ এরকম লিখিয়া রাখছে। হ্যাঁ, কোনো সময় হয় যে একটা আমরাও কম্পেয়ার করি নিজেরা হিউম্যান ডক্টরের লগে, যে হিউম্যান ডক্টরে বা কিরকম একটা রেপুটেশন মেনটেন করে আছে, আমরা রেপুটেশন আছে, বাট এরকমও হইতে লাগে না যে আমরা কোনো রেপুটেশন নাই বা দাম নাই। একজন ফার্মারের লাগিয়া আমরা তার লাগিয়া একটা আলাদাই একটা ভ্যালু আছে, বিকজ হে সকালে ওঠার পরে তার অ্যানিমেল দিয়েই চলতো। তো আলটিমেটলি হে যে নাম দিয়ে সেভ করক, আমরা রে হে ফাইলে হইছে, আমরা রে হে ফাইলে হইছে। এখন ডাক্তার যদি আমরা রে পায় না, তো আমার নাম হে ডক্টর রুবেল লেখক আর ডক্টর কাউ লেখক আর ডক্টর ডগ লেখক ম্যাটার করে না। ঠিক আছে, তো মেইন হয়েছে যে আমরা সার্ভিস তারা দিতে লাগে। আমরা যদি সার্ভিস না দিতে পারি তে আমরা নাম হে যত উপরে যত একদম ডক্টর ডক্টর লিখে রাখক, লাভ হইতো না। আচ্ছা, ঠিক আছে, তো নাম কই না মানুষের যে নাম মে কে রাখা হয়, আচ্ছা, তো ওইটাই হতো আর কি। নাম আমরা লাগে ম্যাটার করে না, আমরা সার্ভিস দিতে পারা হইতে লাগে। এ আমরা সঙ্গে কোঅপারেট করতে লাগে, ফার্মার আমার সঙ্গে কোঅপারেট করতে লাগে, আমরা সুযোগ দিতে লাগে তার হেল্প করার লাগে, ওইটাই আর কি। একজন হিউম্যান ডক্টর হুম, আর একজন ভেটেনারি হুম। তফাৎ কতটুকু স্যার? মানে ডিগ্রিতে আহ, আপনারাও গেজেটেড, হ্যাঁ, 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 তারাও তো গেজেটেড। হ্যাঁ। আমি যদি এখন গভর্নমেন্ট সার্ভিসের লগে হুম, কম্পেয়ার করি, হুম, একজন ভেটেনারি অফিসার আরেকজন মেডিকেল অফিসার এটাই। স্কেল সমান। হুম, আমরা যে স্কেল যেটা আছে, পে স্কেল যেটা আছে, এটা সেম মেডিকেল অফিসারের লগে সেম স্কেল সেম, কোনো ডিফারেন্স কিছু নাই। তারাও 5 বছর ডিগ্রি করের, আমরাও 5 বছর ডিগ্রি করি, আর আমরা 1 বছর ইন্টার্নশিপ করি আর তারা 2 বছর ইন্টার্নশিপ করে। ডিফারেন্স কিছু নাই, ডিফারেন্স খালি ওটাই হলো যে চ্যালেঞ্জেস, চ্যালেঞ্জেস। যেরকম আমরা এরকম ওই যে আজকে ধরি লাও একটা গ্রামে একটা হসপিটাল আছে, এই হসপিটালের মধ্যে ছোট একটা টেস্ট ওই দিতে পারে, সাপোজ একটা ব্লাড টেস্ট হয়ে দিতে পারে। আমরা এরকম আছে, আমরা কোনো কোনো একদম গ্রামের ভিতর, একদম ভিতর, এখানে পর্যন্ত কোনো মানুষেরও সেন্টার নাই, এই জায়গার মধ্যেও আমরা এরকম এরকম ডিজিজের ডায়াগনোসিস করতে লাগে উইথাউট টেস্ট। আমরা কাছে কোনো ব্লাড রিপোর্ট নাই, স্টিল আমরা এতটুক আমরা ক্যাপাবল হইতে লাগে যে আমরা দেখিয়া হইতে পারি, বা আমরা তার হিস্ট্রি তার ক্লিনিক্যাল সাইন দিকে আমরা হইতে পারি যে এই অ্যানিমেলটার মধ্যে কি তার ডিজিজ হয়েছে। তো তফাৎ কিচ্ছু নাই, তফাৎ কিচ্ছু নাই, বাস যার যারই চ্যালেঞ্জেস, সে কিরকম চ্যালেঞ্জ পায়। সে ব্লাড টেস্ট ছাড়া ডায়াগনোসিস করতে পারে, সে ব্লাড টেস্ট লিয়ে ডায়াগনোসিস করতে পারে, বাস ডিফারেন্স ওটার মধ্যে হয়, আর অন্য কিছু না। কারণ আমরা তো ছাড়তে পারতাম না, আমার কাছে ব্লাড রিপোর্ট নাই বলে আমরা ছাড়তে পারতাম না যে আমি তো
ব্লাড রিপোর্ট ছাড়া আমি ট্রিটমেন্ট করতে পারতাম না, ব্লাড রিপোর্ট লিয়াও। এখন গ্রামের মানুষ একজনে খুব ব্লাড রিপোর্ট লইতে যাইতো 40 কিলোমিটার 50 কিলোমিটার। ঠিক আছে, তো আমরা আর হিউম্যান ডক্টরের মধ্যে ওইটাই তফাৎ যে আমরা আলাদা আলাদা চ্যালেঞ্জেস আছে, বাস ওইটাই আর কি। ওটাই আপনি যদি একটা কিছু অ্যাটাচ করে দিন হুম হুম আর হিউম্যান ডক্টর করে দিল সেম 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 ইকুইভ্যালেন্ট সেম। ইকুইভ্যালেন্ট কোনো বেশ কম নাই। কারণ গেজেটেড অফিসার মানে কি, তা গেজেটেড অফিসার মানে ওইটাই হইলো যে আমরা একটা গেজেটেড পাওয়ার আছে যে কেউ রিকগনাইজ করতে লাগে, আমরা এটা আমরা থ্রু সিল সিগনেচার আমরা এটা করিয়া দিই, আমি ডিফারেন্স কিছু নাই। এই বিষয়টা আপনাদের ও বিহারে জিজ্ঞে যে মানুষের যারা চিন্তাধারা হুম। মানে সোজা কথায় গরুর ডাক্তার কইব হ্যাঁ অনেক জায়গায়, যেটা আপনারা আগেও কইছে, এটা হ্যাঁ, কাউ হ্যাঁ, ডক্টর হ্যাঁ, কুকুরের ডক্টর হ্যাঁ, লেখে রাখ, হ্যাঁ, ডগ ডক্টর। ডক্টর লিখে রাখে, হ্যাঁ। ও জিনিসটা আমি কনসেপ্টটা যে মানুষের ক্লিয়ার করবার লাগে, মানে আমি এটা আপনার জিজ্ঞে আর হুম, হুম। আপনি এটা নিয়ে খারাপ না পারবেন না না। না না কিছু না কিছু না অনেকের মাঝে যার চিন্তাধারা চিন্তাধারা খালি গরু মানে খালি গরুর না, ট্রিটমেন্টও না, জানে। না, এটা না এটা না। হ্যাঁ, আমি তো আগেও কইছি, শেয়ার না, করছি এটাই, যে ওটাই। না, আমরা খালি গরু পর্যন্ত লিমিটেড নাই। না, না। আমরা তো যদি আমার কাছে হাতি লই আমি হাতি চেক করতে লাগবো, যদি আমার কাছে সাপ লই আমরা সাপও চেক করতে লাগে। মানে আমি কইছি অলরেডি যে আমরা তো 1 মাসের আমরা বা 2 মাসের আমরা চিড়িয়াখানাতে আমরা ইন্টার্নশিপ আছে, তো চিড়িয়াখানার মধ্যে তো আমরা বহুত ধরনের বহুত জীবজন্তু পাই। ঠিক আছে, তো আজকে যদি সাপোজ আমার পোস্টিং কোনো আহ, কোনো ন্যাশনাল পার্কের সামনে হইলো, এখানে আমাদের গন্ডার আছে, বাঘ আছে, তো আলটিমেটলি ফরেস্ট ডিপার্টমেন্টে খারে হেল্প লইব, আমরারই হেল্প লইব। যারা তা আমি সামনে যদি পাইবো। কই যে আমি তো খালি গরু ট্রিটমেন্টই করতে পারি, অন্য কিছু পারি না, তো আমি ভেটেনারিয়ান হলে কোনো লাভ নাই। তো ভেটেনারিয়ান মানে হে সব জন্তুর ট্রিটমেন্ট করতে পারা উইতে লাগবো, তারাই ভেটেনারিয়ান হয়। ভেটেনারিয়ান খালি এটা নাই যে খালি গরু ট্রিটমেন্ট আর কুকুরের ট্রিটমেন্ট পারে, ভেটেনারিয়ানের সবার ট্রিটমেন্ট করতে পারে। ঠিক আছে, আজকে যদি আমরা ডাইনোসরের যুগে থাকি, ডাইনোসর আইলেও আমি ট্রিটমেন্ট করতে লাগবো। এখন যদি ইন্দুর লইয়া ইন্দুর আইলেও আমি ট্রিটমেন্ট করতে লাগবো। ঠিক আছে, তো ভেটেনারিয়ানরা আমরা কোনোদিন এরকম দেখতে নাই যে হ্যাঁ অতটুকু পর্যন্তই লিমিটেড। ঠিক আছে, তো ভেটেনারিয়ান হি ক্যান ডু এভরিথিং, সব ধরনের ট্রিটমেন্ট করতে পারে। মানে ডিফারেন্স কিটা আজকে তোমার মধ্যে যতটা অর্গান আছে কুকুরের মধ্যে ততটুকু অর্গান আছে। তে আমি যদি কুকুরের ডায়াগনোসিস করতে পারি, কিছু ডিজিজ তোমার ডায়াগনোসিস করতে পারবো, বাস Sure, ওটাই sure, ডিফারেন্স sure. দিয়ে আমি তোমারে প্রেসক্রাইব করতে পারতাম না। বাকি Authorized মলিকিউল, না। বাকি যত মলিকিউল আছে, যত অ্যান্টিবায়োটিক আছে, কুকুরের অ্যান্টিবায়োটিক মানুষের অ্যান্টিবায়োটিক সমান, কুকুরের পেইন কিলার মানুষের অ্যান্টিবায়োটিক পেইন কিলার সমান। ঠিক আছে, এভরিথিং সমান। ও কুকুরের 2টা কিডনি আছে, তোমার 2টা কিডনি আছে, কুকুরের একটা লিভার আছে, তোমার একটা লিভার আছে। তো ডিফারেন্স কিচ্ছু নাই, ডিফারেন্স হইলো খালি খেয়ে কিরকম দেখে। আজকে যদি আমি ই পশুটারে তুচ্ছ বলিয়া ভাবি, হুম। তে আমারও রেপুটেশন তুচ্ছই হইব। আমি যদি মানুষের ভ্যালু দেই, এই ডাক্তারের ভ্যালু ওই মানুষের ভ্যালুর থেকে আর বেশি হইব। তো ডিফারেন্স ওইটাই হইলো যে আমি কোন পশুরে কত লেভেলে আমি দিই। আজকে এরকমও আজকে ধরিল আম্বানির একটা ডগ আছে, এখন আম্বানি যদি তার ডগরে তুচ্ছ বলে ভাবে, তার ডাক্তারও তুচ্ছ হইব। ঠিক আছে, মানে পাত্তা না দেওয়ার মতো হইব। কিন্তু আম্বানির ডক্টরেরও আলাদা একটা রেপুটেশন আছে। হুম। মানুষও খুব যায় তো আম্বানির কুকুর দেখে, তার একটা আলাদা রেপুটেশন থাকবে, অন্য ডক্টর থেকে তো আলাদা রেপুটেশন থাকবে। তো এটা ডিপেন্ড করে যে সে খার পশুরে কি লেভেলে দেখে। ঠিক আছে নানি, ওইটাই আর কি। তো স্যার আমরা শুরুর যেটা আমরা হুম আসল যেটা হুম পয়েন্ট হুম হুম টপিক যেটা হুম। ওয়ার্ল্ড জুনোসিস ডে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেটা 6 জুলাই, হুম এবং যেটা আমরা জানতে চাই, হুম আমরা হয়তো অনেকে জানি অনেকে জানিও না, হুম হুম। এই জুনোসিসটা কিটা অ্যাকচুয়ালি। জুনোসিস, জুনোসিস মানে হইলো যে যেগুলা রোগ হুম। পশুর থেকে মানুষের মধ্যে আইতে পারে, আচ্ছা। যেগুলা রোগ পশুর থেকে মানুষের মধ্যে আইতে পারে, ডাইরেক্টলি আউক আর নাহলে কোনো মাধ্যমে আউক। হুম ডাইরেক্টলি আওয়া মানে কি, আজকে আমি সাপোজ আজকে আমি সাপোজ তোমার সামনে বয়াত আছি। হুম ঠিক আছে, আমি ধরলে একটা অ্যানিমাল, হুম এক্সাম্পল দিলাম একটা অ্যানিমাল। এখন আমি যদি সাপোজ হাঁচি দিলাম, হুম একটা অ্যানিমেলে হাঁচি দিল, হাঁচির সঙ্গে তো ড্রপলেটস বাইরিব, সিটা বাইরিব। হ্যাঁ। এই সিটার মধ্যে যদি এমন রোগ থাকে যেটা রোগের জীবাণুয়ে তোমার ক্ষতি করতে পারে, তো কিন্তু ডাইরেক্টলি ট্রান্সফার হয়ে গেল। ঠিক আছে, আর আরেকটা হলো কি, সাপোজ একটা টাওয়েল রাখা আছে, হুম আমি এই টাওয়েলটা দিয়া কুকুর নাকটারে পরিষ্কার করে দিছিলাম, হুম সেম টাওয়েল লইয়া তুমি কিটা করছো, তোমার মুখ পরিষ্কার করছো, ইনডাইরেক্টলি জার্মটা তোমার মধ্যে আইছে। তো ডাইরেক্টলি হোক আর ইনডাইরেক্টলি হোক, যদি কোনো অসুখ বা কোনো রোগ পশুর থেকে মানুষের মধ্যে আই যায়, এটারে জুনোসিস বলে হওয়া হয়। আচ্ছা। এক্সাম্পল হইলো যেরকম রেবিস, হুম সবচেয়ে ইম্পর্টেন্ট এক্সাম্পল হলো রেবিস, যেটা পশুর থেকে মানুষের মধ্যে আয়। হুম আজকের দিনে রেবিস একটা এমন প্রবলেম কইতাম না, বাট একটা ছোট একটা ল্যাক অফ অ্যাওয়ারনেস থেকে আচ্ছা আচ্ছা ডেভেলপ বহুত হইছে, বেশি। বা মানে আগে থেকে হইতে আছে। আমি এখানে কইলাম, আমি এরকমও বহুত পেট ওনার পাইছি হুম যারা ডগ তো রাখছে, কিন্তু তারা মানে এটার প্রতি তারা অ্যাওয়ার এখনো হইছে না যে একটা ডগরে আমি রেবিস ভ্যাকসিন কবে দেওয়াইতাম। আচ্ছা। হয় কি তা, একটা অ্যানিমেল এক্সাম্পল ধরিলাও ডগ, একটা হুম ডগের মধ্যে
3 মাস পর্যন্ত যদি এই ডগের প্যারেন্টসরা যদি ভ্যাকসিনেটেড করা থাকে রেবিসের এগেনস্টে, তো এই বাচ্চাটা কিতা হয়, এই 3 মাসের বাচ্চায় প্রোটেকশন অটোমেটিকলি ফাইলায়। তার মানে তার মাত থেকে যে দুধের সঙ্গে যে অ্যান্টিবডি আইছে, এই অ্যান্টিবডি কিতা করে এই বাচ্চাটা 3 মাস পর্যন্ত রেবিস থেকে বাঁচায় রাখবো। কিন্তু 3 মাস পরে হে ওপেন হয়ে যাব, রেবিস যদি তার মধ্যে থাকিয়া থাকে, আচ্ছা কোনো কারণে যদি তার মধ্যে রেবিস আই যায়, তে হে মানুষের রেবিস দেওয়ার চান্সেসটা বাড়ি যায় 3 মাস পরে থেকে। তো বহুত পেট ওনার আছে তারা এরকম হয় যে আমার তো একজনে কইছে 7 মাসে ভ্যাকসিন দিতে হ্যাঁ, লাগে। অনেক সময় বহুত দেখা আছে যায়। এরকম, ঠিক আছে, বহুত আছে এরকম ফাইবা জিগাইলে তারা কইব যে আমার তো কইলো 7 মাসে ভ্যাকসিন দিতে লাগে, তো কইব না এটা তো এখন 1 বছর হয়েছে, এখনো তো ভ্যাকসিন দেওয়ার সময় হয়েছে না। তো অ্যাকচুয়ালি এটা একটা মিসকনসেপশন। ভ্যাকসিনেশন স্টার্ট করতে লাগে এজ আর্লি এজ 45 ডেজ, মানে 45 দিনের বয়স থেকে একটা ডগের আমরা ভ্যাকসিনেশন স্টার্ট করে দিতে লাগে। মানে 45 দিন পরে কি থাকে যে আস্তে আস্তে তার শরীরের মধ্যে মাঠ থেকে যেগুলা অ্যান্টিবডি আইছে এটা কমা আরম্ভ হয়ে যায়। তো রেবিস একটা হয়ে গেল। আরেকটা রোগ কুকুর থেকে মানুষের মধ্যে যায়, এটা ডাইরেক্টলিও যায় ইনডাইরেক্টলিও যায়, আচ্ছা এটা লেপ্টোস্পাইরোসিস। আচ্ছা লেপ্টোস্পাইরোসিস একটা এমন রোগ যেটা ডিটেক্ট করা বহুত কষ্ট, আর এটা ডিটেকশন করতে করতে বহুত লেট হয়ে যায়। মানে আজকে আমরা মেডিকেল সায়েন্স বহুত অ্যাডভান্স হয়ে গেছে, কিন্তু স্টিল কিছু রোগ আছে যেগুলা সমান দেখতে সমান, বা যেগুলা ক্লিনিক্যাল ফাইন্ডিং সমান। যে 5টা রোগ আছে, 5টার মধ্যে টেম্পারেচার বাড়ে, 5টার মধ্যে বমি হয়, 5টার মধ্যে ডায়রিয়া হয়, ঠিক আছে, 5টার মধ্যে এরকম হইতে পারে যে অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে জ্বর কমছে না। তো এটা কোনো সময় ধরা বড় কষ্ট হয়ে যায় যে এই মানুষটার মধ্যে লেপ্টোস্পাইরোসিস হইতে পারে কিনা। তখন কিতা হয়, একজন ডক্টরের জিগাইব যে তোমার বাসাত কিতা কুকুর আসেনি, ঠিক আছে, জিগাইব তোমার বাসার কিতা ইন্দুরের উপদ্রব আসেনি। এখানে ইন্দুর আর কুকুর থেকে এগুলা ডিজিজ বেশি ছিটে, হ্যাঁ, লেপ্টো লেপ্টোস্পাইরোসিস। আচ্ছা হ্যাঁ, তো আমরা যেটা ভ্যাকসিন ইউজ করি কুকুরের মধ্যে, যেটার মধ্যে 7টা ভাইরাসের এগেনস্টে প্রোটেকশন দেওয়া হয়, মাল্টিভ্যালেন্ট ভ্যাকসিন আমরা কই, ওই ভ্যাকসিনের মধ্যে লেপ্টোস্পাইরোসিস এর এগেনস্টে প্রোটেকশন থাকে। লেপ্টোস্পাইরা ক্যানিকোলিস, লেপ্টোস্পাইরা ইকটেরা হেমারেজিকা, এটা দুইটা সেরোটাইপস থাকে। তো এই ভ্যাকসিনটা যখন আমরা কুকুরে দেই, কুকুরের থেকে মানুষের মধ্যে এই রোগটা যাওয়ার চান্স কমে যাইব। লেপ্টোস্পাইরোসিস লাগার পরে ডায়াগনোসিস হইতে তো সময় লাগেই, প্লাস মানুষটার এই সময় পর্যন্ত কন্ডিশনও বহুত খারাপ হয়ে যায়, কোনো সময় মানে ঘুরানি মুশকিল হয়ে যায়। যার লাগিয়া প্রথম থেকে যদি আমরা এই রোগটারে আটকায় রাখতে পারি লেপ্টোস্পাইরোসিসটারে, তখন কি তাই যে কেউ উইথাউট ডায়াগনোসিস বা মিস ডায়াগনোসিসে মারা যাইত না, ঠিক আছে। আর রেবিসের যেটা কথা, রেবিসটা যদিও 3 মাস পরে থেকে রেবিসের চান্সেস বাড়ি যায় কুকুরের মধ্যে, আমি কইমু যে 2.5 মান্থস থেকে রেবিস ভ্যাকসিনটা দেওয়ানি আরম্ভ করতে লাগবো। আর ভ্যাকসিনটা যখন আমরা দেওয়ানির ঠিক 1 মাস পরে আরেকবার একটা ডোজ দেওয়াইমু। তো ভ্যাকসিনেশন একটা শিডিউল আছে, যে কোনো ডগের একটা ভ্যাকসিনেশন শিডিউল আছে, যার মধ্যে আমরা মাল্টিভ্যালেন্ট যেটা ভ্যাকসিন দিমু, যেটার মধ্যে লেপ্টোস্পাইরা আছে, এটারে আমরা কিতা করতে লাগে 1 মাসের গ্যাপে আমরা 2টা ডোজ দিতে লাগে। যে কোনো ভ্যাকসিনের যখন আমরা প্রথম ডোজ দিমু, দিয়ে 1 মাস পরে যদি একটা ডোজ না দেই, দেখি তাইব এটা 1 বছর পর্যন্ত কাজ করতে পারতো না। সেম টু সেম রেবিসটাও যখন আমরা প্রথম ডোজ দিমু, দিয়া কোনো কোনো সময় কিতা হয়, ওনারে একটা ডোজ দেওয়ার পরে আর ওনার আয় না ঘুরিয়া ভাবে যে আমি তো একটা ডোজ দেওয়াই লইছি, আমার তো আর রেবিস লাগে না, আমি আর আগামী বছর যাইমু। কিন্তু এটা নয়, একটা ডোজ দেওয়ার ঠিক 1 মাস পরে আরেকবার সেকেন্ড ডোজ দেওয়াইতে লাগে। দেওয়াইলে গিয়া হে 1 বছরের প্রোটেকশন পাইব। প্লাস যে কোনো ভ্যাকসিন দেওয়াইবার আগে অ্যানিমেলটার কন্ডিশন ইম্পর্টেন্ট। মানে এরকম নয় যে আমি সব কুকুরের মধ্যে ভ্যাকসিনের সমান রেসপন্স পাইমু। কোনো কোনো কুকুর আছে ভ্যাকসিন দেওয়ার পরে খুব ভালো প্রোটেকশন দিতে পারে, কোনো কোনো কুকুর আছে যে ভ্যাকসিন দেওয়ার পরে এই প্রোটেকশন লেভেল থাকে না। মানে এরকম হয়ে যায় যে কুকুরে যেটা কুকুর ভ্যাকসিনেশন করা আছে এটাই কামড়ানির পরে কোনো সময় রেবিস হয়ে যায় মানুষের। তো এটাও আমরা ধরিয়া রাখতে লাগে না যে আমি কুকুরটারে ভ্যাকসিন করছি তে আমারে কামড়াইলে রেবিস হইতো না, আমরা তবু সতর্ক থাকতে লাগে, থাকিয়া এটলিস্ট আমি ফার্স্ট যেটা ডোজ এটা লই লিতে লাগে। এখানে কুকুর টু কুকুর ভেরি করে, সবার বডির মধ্যে সেম অ্যান্টিবডি জেনারেট হওয়ার ক্ষমতা থাকে না, ঠিক আছে। তো যার লাগি আমরা ওইগুলা জিনিস অল্প অ্যাওয়্যার থাকতে লাগে যে রেবিস ভ্যাকসিন কুকুরের মধ্যে বেশি ইম্পর্টেন্ট। যদি আমি মাল্টিভ্যালেন্ট ভ্যাকসিন যদি নাও দেই, এটলিস্ট রেবিস ভ্যাকসিনটা দেওয়াইতে লাগে, এটা বেশি ইম্পর্টেন্ট। আনাইলে কি তাইব আস্তে আস্তে রেবিসের কেসেস গুলা বাড়তে থাকবো, ঠিক আছে। তো রেবিস ভ্যাকসিনটা একদম ইম্পর্টেন্ট। এটা মানুষের কয় এটা তো লোকাল কুকুর, কিন্তু দরকার তো লোকাল হোক আর বিদেশি হোক, এটা আলটিমেটলি কুকুরই। তো ভ্যাকসিন সবসময় ক্লিয়ার রাখতে লাগে। অনেক সময় গ্রামাঞ্চলে প্রত্যন্ত এলাকা যেটা ব্যাকওয়ার্ড এলাকা, হুম, অনেক সময় দেখা যায় ডগে মানে কুকুরে কামড়াইছে গরু, হুম, হুম, অনেক সময় মানুষের কামড়ায়। হুম, তো এই জায়গায় কোনো সময় আছে হয়তো মানুষেও হসপিটাল পাইতে একটু লেট হুম, ওর হুম, ডিস্টেন্স অনেক থাকি যায়, হুম, এবং
পশুর ক্ষেত্রে অ্যানিমেলের দিক দিয়ে দেখা যায় হে ভেটেরিনারি হসপিটাল খাইতেও তার অনেক দেরি হয় লেট হয়ে যায়। এই জায়গাতে ফার্স্ট এইড বলিয়া কিছু ইউজ করতে পারেন স্যার সবচেয়ে এটা প্রথম প্রাথমিক যেটা, এটা দিক দিয়ে এটা একটা জেনারেল প্রোটোকল। এটা হ্যাঁ মানুষের মধ্যে যেরকম পশুর মধ্যে এরকম। তার মানে কিতা করতে লাগে, যখনই কোনো জায়গায় বাইট হয় এই জায়গাটারে আমরা ডাইরেক্টলি হাত দিয়ে ছুঁইতে লাগে না। আচ্ছা এখানে আমরা হাতের মধ্যে কোন জায়গা খাটা উঠা আছে হইতে পারতাম না। এখানে রেবিস যেটা ভাইরাস আছে এটা কিন্তু যে জায়গা খাটা পাইবো বা যে জায়গা ব্রেকেজ পাইবো স্কিনের ওই জায়গার দিকে ঢুকার তার ক্ষমতা আছে। তো এটা করতে লাগে সবসময় হাতে গ্লাভস পরতে লাগে, যদি গ্লাভস নাইও বালা হাতে কিছু একটা পলিথিন পরে নিলাম, ঠিক আছে? পলিথিন পরে কিতা করলাম যে আমরা ওই যে জায়গার মধ্যে খামড় পড়ছে এই জায়গাটারে আমরা অ্যাটলিস্ট 1 মিনিটের লাগে ভালো করে জলের নিচে রাখতে লাগে, যেন ময়লাগুলো ক্লিয়ার করে নেয় গিয়া, ঠিক আছে? ক্লিয়ার করার পরে কিতা করতে লাগবো, এই জায়গাটারে আমরা ওই যে যেটা বাংলা সাবান পাওয়া যায়, যেটা বাংলা সাবান দিয়ে ভালো করে ধোয়াইতে লাগে। অন্য সাবান না, লাক্স, লাইফবয় এগুলো সাবান না, বাংলা সাবান। কারণ বাংলা সাবানটা বহুত বেশি অ্যালকালাইন থাকে। অ্যালকালাইনে কিতা করে ভাইরাসটারে নষ্ট করার তার ক্ষমতা থাকে। কিছু ভাইরাস যেগুলো বাইরে থাকি যায় স্যালাইভার লগে তুল লগে এগুলারে নষ্ট করতে পারে বাংলা সাবানে। তো কিতা করতে লাগে, ওই জায়গাটারে প্রথম তো জলের নিচে রাখিয়া, ট্যাপের নিচে রাখিয়া এই পার্টটারে ভালো করে 1 মিনিট পর্যন্ত জল আসিয়া যাইতে দাও, জায়গাটা ধুই যাইব। এরপরে বাংলা সাবান দিয়ে জায়গাটারে ক্লিয়ার করে দাও, করিয়া এরপর কিতা করতে লাগে, এই জায়গাটারে কোনোদিন ডাকতে লাগে না, ডগ বাইটের জায়গাটারে আচ্ছা কোনোদিন ডাকতে লাগে না, ঠিক আছে? এখানে যদি ডাকিয়ে রাখি দেই তে কিতাই ওই জায়গাটা বাতাস পাইতো না, এনারোবিক কন্ডিশনের মধ্যে এখানের মধ্যে আরো অর্গানিজম মাল্টিপ্লাই করার চান্স বাড়ি যায়, ঠিক আছে? তো কোনোদিন কিতা করতে লাগে, ডগ বাইটের কেসগুলারে সেলাইও মারতে লাগে না। কোনো কোনো সময় পেশেন্ট আই যায় যে কুকুরে কামড়াইছে, যদি দেখা যায় খুব বেশি অংশে ফাড়ি লাইছে তো সেলাই মারতে লাগবো। কিন্তু দেখা যায় যে অল্প খাটছে, জায়গা সেলাই না মারলেও চলে, এই জায়গাটার মধ্যে আমার সেলাই মারতে লাগে না, ঠিক আছে? আর সবসময় কিতা করতে লাগে, চেষ্টা করতে লাগে যে আমি 24 ঘন্টার ভিতরে যেন আমি ফার্স্ট ভ্যাকসিনটা লইতে পারি। আর আমি তো কইমু 12 ঘন্টার ভিতরে ফার্স্ট ভ্যাকসিনটা লই নিলে ভালা। কিন্তু যদি দেখা যায় রাত্র হয়ে গেছে কেউ পারছে না, এটলিস্ট রাত্রেটা পারো, সকালে যত তাড়াতাড়ি পারা যায় গিয়া সেন্টারের মধ্যে ভ্যাকসিনটা লই নিলে বেশি ভালো। মানে অ্যানিমেল হোক আর মানুষের ক্ষেত্রে মানুষ সেম 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 24 ঘন্টার ভিতরে ফার্স্ট ভ্যাকসিনটা পড়তে লাগে, এটা মাস্ট, ঠিক আছে? তো স্যার আমরা একটা জিনিস জানতে চাই যেটা হচ্ছে গভর্নমেন্ট স্কিম যেটা আমরা হুম, শুরুতে হয়েছিলাম হুম, যে হুম, স্কিম জানতে চাইবো হুম, হুম, তো বর্তমানে কিতা কিতা স্কিম বর্তমানে চলের বা আপকামিং আছে হুম, স্যার হুম। যেটা এখন পাইলে ফার্মাররা বেনিফিটেড হইব। বেনিফিট এখন বর্তমানে দুইটাই স্কিম চলে, একটা হলো কেসিসি, কিষান ক্রেডিট কার্ড, যেটা সবাই জানে, এগ্রিকালচারের মধ্যে আছে, ফিশারির মধ্যে আছে, ভেটেনারির মধ্যে আছে। তো কেসিসিটা স্কিম আছে, কেসিসি স্কিমটার মধ্যে একজন ফার্মারে, এক্সিস্টিং ফার্মার, তার মানে এরকম না যে কেউ নতুন ফার্ম আরম্ভ করতো এটার লাগে পয়সা লাগে, এরকম নয়। যার এক্সিস্টিং ফার্ম আছে তারে কোনো সময় কি হয় যে কোনো ফার্মার আছে যে অল্প পয়সা লাগিয়ে হে তার ফ্লোটার ডালাই দিতে পারছে না, কোনো কোনো ফার্মার আছে অল্প পয়সা লাগিয়ে হে তার দানা কিনতে পারেন না। তো কেসিসি লোনের মাধ্যমে কিতা করা হয়, একটু হেল্প করা হয়। হেল্পটা কত, 1,60,000 পর্যন্ত। আচ্ছা 1,60,000 কেসিসি, 1,60,000 ম্যাক্সিমাম পর্যন্ত ম্যাক্সিমাম, আচ্ছা ঠিক আছে? তো এটার মধ্যে কিতা, এই যে 1,60,000 টাকা পাইবো, এটাও ডিপেন্ড করে যে তার কতটা এনিমেল আছে। আচ্ছা তো এটা ডেইরির লাগিয়েও লওয়া যায়, এটা পোল্ট্রির লাগিয়েও লওয়া যায়, এটা গোটারির লাগিয়েও লওয়া যায়, পিগারির লাগিয়েও লওয়া যায়, ঠিক আছে? 60টা সেক্টরের লাগে ওপেন আছে এটা। তো 1,60,000 যেটা ক্যালকুলেশন আছে, এটা ডিপেন্ড করে তার কাছে গরু কতটা আছে। যার কাছে যত বেশি গরু থাকবো ক্যালকুলেশন হিসাবে আমরা এটারে 1,60,000 পর্যন্ত নিতে পারবো। যার কাছে গরু কম আছে 1,60,000 পর্যন্ত নাও দিতে পারে, 20,000 30,000 পর্যন্ত যাইব, ঠিক আছে? তো মেইন এখানের মধ্যে কিটা, এক তো নিজস্ব জায়গা থাকতে লাগবো, যে ফার্মটা যেখানে আছে তার নিজের কিনা মাটির মধ্যে থাকতে লাগবো ফার্মটা। 2 নম্বর হইলো যে যে এনিমেলটা থাকবো এই এনিমেলটারে ইন্স্যুরেন্স করাইতে লাগবো। তো ইন্স্যুরেন্স কোম্পানি কিছু আমরা বর্তমানে আসামে কাজ করে, যেরকম এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি AIC বলিয়া হয়। তো এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানির হেল্প লইয়াও আমরা এনিমেলটারে ইন্স্যুরেন্স করাইতে পারি। 3 নম্বর হইলো যে ব্যাংক, বিকজ আলটিমেটলি স্কিমটা কিতা হয় ব্যাংকে যায়। তো ব্যাংকে সবসময় ফার্মারের কিতা চেক করে, সিভিল চেক করে। তো সিভিলটা বলা থাকতে লাগবো, নিজস্ব ল্যান্ড থাকতে লাগবো, ব্যাংকের মানুষগুলাও চেক করে গিয়া যে আছে কিনা এনিমেল, ঠিক আছে? আর সব এনিমেল গুলো ট্যাগ থাকতে লাগবে, এটা বেশি ইম্পর্টেন্ট। ট্যাগ না থাকা যদি এনিমেল থাকে তে এই কেসিসি স্কিমটা হেল হইতে পারতো না। এখানে অ্যানিমেল ট্যাগ থাকতে লাগবে, বিকজ এই ট্যাগটাই তার চিহ্ন। অ্যানিমেলটা যখন ইন্স্যুরেন্স করাইবো এই ট্যাগটাই তারে হেল্প করবো। তো অ্যানিমেল ট্যাগ থাকাটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো কেসিসি গেল, কেসিসি পরে আইলো NLM, ন্যাশনাল লাইভস্টক মিশন। এখানে আমি তো পোল্ট্রি, পিগারি, গোটারি তিনটার লাগে অ্যাপ্লাই করতে পারবো। তো এটা একটু বেশি অ্যামাউন্টের স্কিম, যেরকম গোটারির লাগে 1 কোটি টাকা পর্যন্ত। এক এটা কোটি 1 কোটি, আচ্ছা 1 কোটির মধ্যে, আচ্ছা আগে যেটা কেসিসি আসলো এটা হয়তো ভুলে গেছে, কেসিসির মধ্যে যেটা 1,60,000 টাকা লওয়াইব, এটা ঘুরাইতে লাগবে আবার আচ্ছা 7% রেট অফ ইন্টারেস্টে এটারে ঘুরাইতে লাগবো। এটা লাগিয়ে 5 বছর দিব। আর কেউ যদি এটারে 1 মাসের মধ্যে 1 বছরের মধ্যে যদি ঘুরাই দিলাইতে পারে
তাহলে যখন পরের বারে অ্যাপ্লাই করবো কেসিসির লাগে তখন এই 7% কমিয়ে 4% হয়ে যাবে। ঠিক আছে। আর যেটা এনএলএম আছে, এনএলএম এর মধ্যে সেম পোল্ট্রি, পিগারি, গোটারি আছে। গোটারির মধ্যে যেরকম 1 কোটি টাকা পর্যন্ত তার মানে প্রজেক্ট কস্ট বানাইতে পারবো। আর এটার মধ্যে 50% সাবসিডি পাইবো। মানে সাপোজ আমি 1 কোটি টাকার একটা স্কিম বানাইলাম, 50 লাখ টাকা আমারে গভর্নমেন্টে মাফ করে দিব। আর বাকি যে 50 লাখ টাকা থাকবো, এটার থেকে 10% আমার নিজের ইনভেস্টমেন্ট থাকতে লাগবে, বাকি 40% আমার ব্যাংক লোন দিব। ঠিক আছে। এটা গেল সেম টু সেম। গোটারির মধ্যেও, পিগারের মধ্যেও সেম, পিগারের মধ্যে 50 লাখ, পোল্ট্রির মধ্যে 50 লাখ। খালি তফাৎটা হইলো কিতা, এটা হইলো একদম যে স্টার্টিং করতো, কিন্তু এটার লাগিয়া কিছু বেসিক জিনিসের দরকার, যেরকম নিজস্ব ল্যান্ড থাকতে লাগবো, 1 নম্বর কথা। ট্রেনিং সার্টিফিকেটের দরকার পড়বো, আর 2 নম্বর হলো এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মানে বেনিফিশিয়ারি ক্রাইটেরিয়া যেগুলো। ক্রাইটেরিয়া যেটা। ঠিক আছে, উইথাউট ট্রেনিং সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারতো না। তো এই দুটো ইম্পর্টেন্ট জিনিস। আর যখন আমি ট্রেনিং এর কথা তাইবো, ট্রেনিং এর কথা যদি আই আমি, তাহলে মাঝে মাঝে ডিপার্টমেন্টাল ট্রেনিং এ দেওয়া হয় কিছু স্কিম, যখন গভর্নমেন্টে লঞ্চ করে এটার আন্ডারেও ট্রেনিং দেওয়া হয়। আর একটা রেগুলার যদি ট্রেনিং আমরা হই, তাহলে আরসিটি মানে রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট, আচ্ছা। আরসিটি বলে একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আন্ডারে একটা ব্রাঞ্চ আছে। তারা কি হয় রেগুলার বেসিসে তারা ট্রেনিং দেয়, গোটারি হোক, পোল্ট্রি হোক, ডেয়ারি হোক, ট্রেনিং দেয়। তার বাইরেও বিভিন্ন ধরনের আরো ট্রেনিং তারা দেয়, এগ্রিকালচার, তারপরে মেকানিক্যাল ট্রেনিং, এগুলো সব তারা দেয় ফ্রি অফ কস্ট। 10 days এর কোর্স থাকে, থাকা খাওয়া সব ফ্রি অফ কস্ট। প্লাস এটা সার্টিফিকেট ট্রেনিং, যার লাগে এই সার্টিফিকেটটা যে কোনো ব্যাংকের মধ্যে গেলে ভ্যালিড। হ্যাঁ, তো এইগুলা এই দুইটা স্কিম বেসিক্যালি যেটা মানে ফার্মাররা বেনিফিট হইতে পারবো। প্লাস আরেকটা স্কিম আছে, এটা হলো এআই, যেটা আমরা নর্মালি জানি আমরা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন এআই। বাট নতুন যেটা স্কিম আইছে, এটা দেখো সেক্স সর্টেড সিমেন্ট। সেক্স সর্টেড সিমেন্ট মানে কিতা, যে আগে তো আমরা যখন গরুর ইনজেকশন দিতাম, যখন গরুর ডাকতো বা হিটও আইতো, তখন আমরা কিতা করতাম, আমরা ফিল্ড অ্যাসিস্ট্যান্টে যাও বা ভেটেরিনারি অফিসে যাও, গিয়ে ইনজেকশন দিত এটার গাভিন করার লাগে। কিন্তু ওইটা কিতা, এটা আমরা জানি না যে এটা মানে দামা হইব না ডেকি হইব। ঠিক আছে, আমরা জানতাম না। কিন্তু এখন কিতা করছে, এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় সেক্স সর্টেড সিমেন্ট বাই করছে, যেটার মধ্যে 95% চান্স থাকবো যে ডেকি গরুই হইব। আচ্ছা। ঠিক আছে, 95% চান্স থাকবো যে ডেকি গরু হইব। তো এটার আমরা বেনিফিট লইতে পারি। এটাতে কি তাইবো, আমরা মিল্ক প্রোডাকশনটা আস্তে আস্তে বাড়বো, জেনারেশন ওয়াইজ মিল্ক প্রোডাকশনটা বাড়তে থাকবো। তো বহু ধরনের এটার মধ্যে এখন ব্রিড তারা ঢুকাইছে, যেমন গির আছে, শাহিওয়াল আছে, এগুলো আমরা ইন্ডিয়ান ব্রিড। আর আমরা ইন্ডিয়ান কন্ডিশনের লাগে তারা ভালো করে থাকতে পারে, যার লাগে সেক্স সর্টেড সিমেন্টের মধ্যে তারা আস্তে আস্তে এগুলা ঢুকানি আরম্ভ করছে। এই জিনিসটা বরাবর মানে বর্তমানে পাওয়া আছে, এটা আছে, এটা এটা facility এটা এটা 2022 22 থেকেই চলে, 22-23 থেকেই চলে এটা সেক্স সর্টেড সিমেন্টের ব্যাপারটা। তো ফার্মাররা এটার লাগে অ্যাপ্রোচ করতে পারে। এটা যেটা, এটার মধ্যে কোনো এক্সট্রা কস্ট নাই। আমরা যদি ভাবি যে সেক্স সর্টেড সিমেন্টের লাগে আলাদা এক্সট্রা পয়সা দিতে হবে, এটা না। আগে যেরকম আমরা নর্মাল সিমেন্টের লাগে, যেটা আমরা স্টোর লাগে, যেটা আমরা 50 রুপিস পে করতাম, এটা লাগে সেম 50 রুপিস স্যার, পে করতে লাগে। যেটা কথা আছে যে ট্রেনিং, স্যার ট্রেনিং যারা মানে যদি কেউ ইন্টারেস্টেড থাকে জেনারেলি, তো তারা কার লগে যোগাযোগ করলে মানে ইজিলি? আরসিটি বর্তমানে যেটা সেন্টার আছে, এটা আমরা শিলচরের যে পুলিশ প্যারেড গ্রাউন্ড আছে, আচ্ছা। পুলিশ প্যারেড গ্রাউন্ডের সঙ্গে ডিআরডি অফিস আছে। বর্তমানে তারা ডিআরডি অফিসে তারা মানে এখন ওয়ার্কিং এ আছে আর কি। তো যে কোনো কেউ যদি ইন্টারেস্টেড থাকে, তারা ডিআরডি অফিস যেতে পারে। তারা ফটো নিতে লাগবো, আধার কার্ড নিতে লাগবো, কেউ কাছে যদি লেবার কার্ড থাকে বা ই শ্রম কার্ড থাকে, এটা নিয়ে গেলে আরো বেশি ভালো। মানে তারা নাম লিস্ট করে নাম রাখবো, লিস্ট করে রাখিয়ে দেবো, যখন ট্রেনিং আরম্ভ হইব তারা কল করা। কল করবো। আচ্ছা, কেসিসি লোন নিতে গেলে কই কেসিসি লোন লইতে হয়ে গেলে বা যে কোনো মানে গভর্নমেন্ট স্কিম যেগুলো আন্ডার, হ্যাঁ, যদি কেসিসি লাগিয়ে যদি কেউ অ্যাপ্রোচ করে, তাইলে নিয়ারেস্ট ভেটেনারি সাব সেন্টার বা ভেটেনারি হসপিটাল এখানে গিয়ে যোগাযোগ করতে লাগবে। সব ডিটেলস পাইলে। হ্যাঁ, সব ডিটেলস পাই যাবে এখানে। তো স্যার একটা জিনিস আমরা দেখতে পাই সব সময়, ডগ নিউটার ক্যাস্ট্রেশন যেটা, আর স্পেইন স্পেইন, এই জিনিস যেটা এটা করলে মানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কিটা হইতে পারে না হইতে পারে? ডগ নিউটার যখন আমরা হই, তখন ডগ নিউটার হইতে গেলে দুইটা জিনিস হয়, একটা হলো স্পেইং, একটা ক্যাস্ট্রেশন। স্পেইং যখন আমরা ফিমেলটার উপরে করি অপারেশন, এটা হয় স্পেইং। আর যখন মেলটার উপরে করি, এটা হয় ক্যাস্ট্রেশন। জিনিসটা কিটা, কোনো সময় কিটা হয়, কোনো কোনো ডগের মধ্যে যখন তারা ব্রিডিং সিজন আরম্ভ হয়, তখন তারা কিটা হয় মেন্টাল ইমব্যালেন্স একটা টাইপ হয়ে যায়, মানে তারা একটু অ্যাগ্রেসিভনেস বাড়ি যায়, বা তারা কিটা হয় ঘরে থাকতে চায় না। তখন তারা মানে কিটা আন্ডার হরমোনাল চেঞ্জেস, টেস্টোস্টেরন লেভেলে যেটা চেঞ্জ হয়, তখন আন্ডার হরমোনাল চেঞ্জেস তারা মানে কিটা একটু অকওয়ার্ড বিহেভ করা আরম্ভ করে যায়। তখন কিতা করে, ওনারে অ্যাপ্রোচ করে যে এরকম এরকম প্রবলেম ফেস করলাম, একটা মেল ডগ আছে ঘরে, কিন্তু এটা কিতা করে বেশি উৎপাত করে, ব্রিডিং সিজন আই গেলে উৎপাত করে। ঠিক আছে, তখন আমরা অ্যাপ্রোচ করি ক্যাস্ট্রেশনের লাগিয়া। তো ক্যাস্ট্রেশন একটা জেনারেল অ্যানেস্থেশিয়ার আন্ডার একটা সার্জারি, হার্ডলি 10 মিনিট লাগে।
তো এটার মধ্যে আমরা কিতা করি টেস্টিকলস গুলারে রিমুভ করে দেই। টেস্টিকলস গুলারে রিমুভ করলে কিতা হয় যেহেতু টেস্টিকলস গুলায় টেস্টোস্টেরন হরমোন লেভেলটারে কন্ট্রোল করে, যখন অর্গানটাই থাকতো না তখন কি তাইব এই টেস্টোস্টেরন লেভেলটা বডির থেকে কমে যাব। হ্যাঁ তার মেল ক্যারেক্টার যেটা আছে মেল ক্যারেক্টার তারে রাখবো বজায় রাখবো, কিন্তু যেটা লিবিডো জেনারেট হয় যেটা এই সিজন আইলে যেরকম হ্যাঁ একটা অকওয়ার্ড বিহেভিয়ার শো করে, ঘর থেকে যেতে গিয়ে চায় চিল্লায় ঘুমায় না, তো এই হরমোনস গুলো যখন আস্তে আস্তে ব্লাড থেকে কমিয়ে কমে ব্লাড লেভেল থেকে কমে যায়, এই এই জিনিসগুলো আস্তে আস্তে নাইকিয়া হয়ে যায়। ঠিক আছে, এই জিনিসগুলো নাইকিয়া হয়ে যায় তখন কি তাইব ডগ এই ব্রিডিং সিজন আইলে হ্যাঁ কোনো ধরনের কোনো এক্সপ্রেশন শো করতে পারতো না, যেহেতু তার মধ্যে এই হরমোনস গুলো আর রইছে না। এগুলা এগুলা হে আর বুঝাইতে পারতো না, বা এগুলার প্রতি যে হে রিয়াক্ট করতো আগে এগুলো রিয়াক্ট করতে পারতো না। স্পেইং এ যখন আইমু ফিমেলের ক্ষেত্রে, স্পেইং করানোর মেইন উদ্দেশ্য এখানে দুইটা। কেউ কেউ আছে যারা চায় যে আমি ফিমেল ডগ রাখতাম কিন্তু আমি ফিমেল ডগ থেকে কোনো বাচ্চা চাই না। ঠিক আছে, তখন কিতা করা হয় ফিমেলটা ম্যাচিওর হওয়ার পরে যখন ফিমেলটার ফার্স্ট পিরিয়ড হইব হওয়ার পরে ফিমেলটা যখন অল্প স্বল্প গ্রোথ ভালো একটা গ্রোথ ফাইল তখন আমরা কিতা করি এটার মধ্যে ইউটেরাসটা রিমুভ করে দিই। এটা ওনারের কনসেন্টে, যে ওনারে যদি কয় আমি আমি স্পেইং করাইতাম আমরা ইউটেরাসটা রিমুভ করে দিই, সঙ্গে আমরা ওভিরিটারে রিমুভ করে দিই। এটা কি তাইব 6 মাসে যেটা ডগের মধ্যে যেটা হিট আইতে বা যেটা মানুষের মধ্যে যেরকম আমরা পিরিয়ড হই, তো ডগের মধ্যেও সেম 6 মাসে পিরিয়ড আয়, তো এই পিরিয়ডটা টোটালি থাকতো না, নাই হয়ে যাব। পিরিয়ডটা যদি নাই হয়ে যায় আলটিমেটলি কি তাইব এটা মেল ডগ আর অ্যাট্রাক্ট করতো না, মিটিং হওয়ার চান্সেস কমে যাইব তখন। আর নেক্সট কি তাইব তোমার কনসিভ করা তো এমনিও চান্সেস নাই, গেল গে এটা। আরেকটা কন্ডিশনের মধ্যে আমরা স্পেইং করি কখন, যখন একটা ফিমেল ডগের সাপোজ তার জীবনকালের মধ্যে হে বহুতবার বাচ্চা দিলাইছে বা বাচ্চা দিছে না টোটালি, তখন কি দেখা যায় ইউটারাসের মধ্যে কোনো সময় পাস জমি যায়, ফুড যেটা আমরা হয় পাস জমি যায়। ইউটারাসটা মানে এরকম কন্ডিশন ডেভেলপ হয়ে যায় যে তার ফ্যাট ফুলিয়া তার মানে ফিভার আই যাইব, তার বহুত ধরনের বহুত ক্লিনিক্যাল চেঞ্জেস হয়। ওই কন্ডিশনে আমরা ইউটারাসটা রিমুভ করতে লাগে। ইউটারাসটা যদি আমরা আমরা প্রপার টাইমে আমরা যদি রিমুভ না করি কোনো সময় কিতা হয় ভিতরে ভিতরে ইউটারাসটা ফাটি যায়, ফাটি যাওয়ায় কিতা হয় ভিতরে পেরিটোনাইটিস ডেভেলপ হয়ে যায়, তখন এই কন্ডিশন থেকে আমরা এটারে বাই করতে অল্প টাফ হয়ে যায়। তো আমরা সবসময় সাজেস্ট করি যখনই পায়োমেট্রা ডেভেলপ হয় তখন আমরা এটারে ইউটারাসটা রিমুভ করাই একমাত্র উপায়। তাহলে আমরা একবারে সমাপ্তির দিকে আই গেছি এবং লাস্ট একটা কোয়েশ্চন যেটা স্যারের কাছে থাকবো, বর্তমানে সামার সিজন চলে, আমরা অনেক সময় দেখা যায় যে অনেক গড়ে স্পেশালি টাউন শহরাঞ্চলে দেখা যায় বড় বড় যেগুলো ডগ আছে অনেক কষ্ট করে গরমের দিনে, হিট স্ট্রোক হইয়া অনেক সময় মারা যায়। তো এই দিক দিয়ে তারা কিভাবে বাঁচানো যায় যদি প্রিকশনারি বলা হয় বা ইমার্জেন্সি কিছু হয়ে গেল তারা কেমনে ডক্টরে বাঁচাইতে স্যার? এখন যেহেতু গরম সিজন ঢুকছে, গরম সিজনের মধ্যে মানুষেও গরম সহ্য করতে কষ্ট হয়, তো পশুরা তো আরো বেশি কষ্ট হইব। এখানে আমরা মানুষরা ঘামিয়া নিজেরা ঠান্ডা করতে পারি, কিন্তু পশুরা তো আমরা মতো ঘামার কোনো অর্গান থাকে না, তারা তো স্কিনের মধ্যে ভগবানে এরকম সোয়েট গ্ল্যান্ডস দিছে না, যার লাগে তাহলে অল্প কষ্ট হয়ে যায়। আর তারা নিজের বডি হিটটা একমাত্র তারা জিভের থ্রুতে দিয়া তারা নিজের হিটটারে বাইর করে। স্টিল কোনো কোনো সময় এরকম হয়ে যায় যে তারা যে রেটে বডির থেকে হিটটারে বাইর করতে লাগে এই রেটটা থেকে গরমটা বেশি হয়ে যায়, মানে যেটা গরমটা শরীরের ভিতরে ঢুকে, তো এটা কি হিট স্ট্রোক হওয়ার চান্স বেশি থাকে। এখন মেইন হিসেবে আমরা কিরকম দেখবো যে হিট স্ট্রোক হয়েছে, প্রথম কথা হলো কি যে নর্মাল যে ইয়ে থাকে নর্মাল যে রেটে তারা যে হাঁফায় এর থেকে আর বেশি হাঁফাইব, যে মুখে থেকে যে স্যালাইভেশন যেটা হয় যেটা আপনার স্যালাইভা যেটা বাইরে হয় এটা এক্সেস বাইরে আরম্ভ হয়ে যাব, মুখ জিব্বা এগুলার মধ্যে যখন ব্লাড সার্কুলেশন বাড়ে যাবে এগুলা নর্মাল যেরকম লাল থাকে এর থেকে বেশি লাল হয়ে যাব। চোখ চোখ যেগুলো থাকে চোখে যদি কনজাংটিভা আমরা যেটা কনজাংটিভা হই এটা যদি আমরা অল্প দেখি দেখবো যে এটা নর্মাল থেকে বেশি লাল হয়ে গেছে, মানে একদম রক্ত বড়ি গেছে টাইপ এরকম লাগে। ঠিক আছে, আর কোনো সময় এরকম হয়ে যায় যে ফড়িয়া একদম শিকানে আরম্ভ করে দেয়, তখন আমরা ভাবি যে মির্গিটির কি হয়েছে, কিন্তু যদি দেখা যায় যে এইগুলা কন্ডিশন যে গরমও আছে, জলও কুকুরে কম খাইতেছে, আর শরীরটাও খুব গরম, ফেটের তলা ধরছি গরম, শরীর এগুলো পুরো গরম, ঠিক আছে, প্লাস একদম লাল হয়ে গেছে, খুব বেশি স্যালাইভেশন ওর, এই কন্ডিশনে যদি দেখা যায় ফুড়িয়া শিকার তার মানে হিট স্ট্রোক হয়ে গেছে। এই কন্ডিশনের মধ্যে সবচেয়ে প্রথম যেটা জিনিস করতে লাগে এটা হলো যে ঘরে যদি ফ্রিজ থাকে ফ্রিজের মধ্যে যদি আইস থাকে বা আইস প্যাকই থাকে, ঠিক আছে, এটারে কাপড়ের মধ্যে লইয়া বা আইস প্যাকটারে লইয়া পুরা বডির মধ্যে এটারে রাব করতে লাগে, পেটের তলা হাতের তলা এগুলো পুরো রাব করতে লাগে, গলার নিচ এগুলো রাব করতে লাগে, জল কোনোদিন ডালতে লাগে না ডাইরেক্টলি উপরে, স্ট্রোক হইলে জল ডালতে লাগে না, রাবিং করতে লাগে। ঠিক আছে, এতে কি তাইব ডগটা স্টেবিলাইজ হইব, অল্প স্টেবল কন্ডিশন আইব, না উঠতে পারে ডগটা স্টেবল হয়ে যাইব। 2 নম্বর জিনিস যখন ডগটা অল্প স্টেবল হইলো তাড়াতাড়ি ভেটেনারির কাছে গিয়া ভিজিট করতে লাগবো। ঠিক আছে, ভেটেনারির কাছে ভিজিট করতে লাগবো, তাই টেম্পারেচার চেক করবো, চেক করে দেখবো যে টেম্পারেচার বহুত হাই আছে,
তাই অ্যান্টিপাইরেটিক দিয়ে দেবো এটাকে, যেন টেম্পারেচারটা তাড়াতাড়ি নামে, যেন টেম্পারেচার নামাতে অর্গান ড্যামেজ হয় না। এখানে টেম্পারেচার যদি হাই থাকি যায় তাই অর্গান ড্যামেজ হওয়ার চান্স থাকে। টেম্পারেচার যখন নামে যাবো অর্গান ড্যামেজ হওয়ার চান্স কমে যাইব, তখন কি দেখবো তাই সঙ্গে সঙ্গে নর্মাল স্যালাইন দিব। আচ্ছা নর্মাল স্যালাইনে কি হবো, ব্লাডের টেম্পারেচারটারে আস্তে আস্তে কমাই দিব। ঠিক আছে, তো এই কিছু জিনিস আমরা যদি করি তাহলে অ্যানিমেলটার আমরা হিট স্ট্রোক থেকে একটু দূর রাখতে পারবো। তো আমরা মেন হিসেবে আমরা বুঝতে লাগবো, আমরা সিন পাইতে লাগবো যে অ্যানিমেলটা হিট স্ট্রোক হয়েছে কিনা। যদি আমরা বুঝিলে যে অ্যানিমেলটা হিট স্ট্রোক হয়েছে, আমরা এগুলা যদি ফলো করি তাহলে অ্যানিমেলটা আরামসে সার্ভাইভ করতে পারবো। আর একটা জিনিস কিতা, যে স্পেশালি গরমের সময় আমরা ফিডিং যেটা আছে, আমরা কিতা করি মানুষে একটা আমরা ইয়ে হয়ে গেছে, আমরা মানে যখন কুকুরে খায় না, খাইতে চায় না, তখন আমরা গরম মানে প্রচুর গরম পড়ছে, অ্যানিমেলটাকে আমরা খাবার দিলাম, অ্যানিমেলটা খাইলো না, তখন আমরা তাকে খাইলো না আজকে এটা মানে ভাল লাগে না, খাইলো না। কিন্তু অ্যানিমেলরা আমরা থেকে বেশি ইন্টেলিজেন্ট, তারা জানে যে আমি খানি খাওয়ার পরে আমরা বডির হিটটা অটোমেটিকলি বাড়ি যাইব। আমরা মানুষও দেখবাই যে কোনো সময় যদি গরম থাকে আমরা খাইতে ইচ্ছা যায় না, তারাও বুঝে জিনিসটা যে না, আমি যদি এখন কিছু খাই তাইলে আমার বডি হিট বাড়ি যাইব, তো অ্যানিমেলে খাওয়া অ্যাভয়েড করে। আর যদি কোনো অ্যানিমেল এরকমও থাকে যে না হ্যাঁ যে কোনো কন্ডিশনে খায়, তখন ফিডটা অল্প কম দিতে লাগে, যেন এই ফিডটা খাইলে তার বডি টেম্পারেচারটা বাড়ে না। ঠিক আছে, তো ফিডিং কোনোদিন হিট হিট কন্ডিশনের মধ্যে ফোর্সফুলি করতে লাগে না, যতটুকু খাইছে খাইছে বাস। দেখা যায় যদি নর্মাল কন্ডিশনের মধ্যে খানি কম খার, তখন আমরা গিয়ে ডক্টরের ভিজিট করা উচিত। কিন্তু যদি এক্সট্রিম হিট আছে তখন খান না, তাই এটা নর্মাল, আমরা ফোর্স করতে লাগে না, বেশি করে জল খাওয়াইতে লাগে। আর জলের সঙ্গে পারলে ইলেকট্রোলাইটটা দেওয়া বেশি উচিত। আর স্যার খাওয়া দাওয়া কিরকম দিলে ভালো হবে এই গরমের দিনে? খাওয়া দাওয়া নর্মাল, আমি তো কইমু যে দই, দুপুরের বেলা দই দিলে বেটার, চিকেন অল্প কম দিলে বেটার। ঠিক আছে, যদি কোনো অ্যানিমেলে ভেজিটেবল খায় ভেজিটেবল খাও। ঠিক আছে, তো অল্প প্রোটিন ডায়েটটা কমাই রাখতে লাগে। তাহলে আমরা আজকে এই ভিডিওতে আজকের এই যে আলোচনা বা স্যারের লগে যেটা কথাবার্তা করলাম, করিয়ে আমরা জানতে পারলাম যে ভেটেরিনারি ডিপার্টমেন্টের আন্ডারে যেগুলা নানা ধরনের স্কিম থাকে, এগুলা কই থেকে মানুষ যোগাযোগ করলে সহজভাবে পাইব, এবং নানা ধরনের যেগুলা ট্রেনিং আছে ফার্মারদের লাগিয়া, এগুলার লাগিয়া কই কন্ট্যাক্ট করলে তারা সঠিক খবর পাইব, তথ্য পাইব। এবং যেটা জুনোসিস, এই বিষয়টা আমরা বিস্তারিত স্যার থেকে জানলাম। আজকের দিনে বহুত দেখা যায় কেস, ডগ বাইটের কেস দিন দিন এটা বাড়িয়ে যায়। তো এটার বিষয়ে আমরা জানলাম। আর স্যারেরও জানাই ধন্যবাদ Thank আপনার you. এই মূল্যবান সময়টা দেওয়ার লাগিয়ে। Thank you. যারা এত সময় থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন এবং আগামীতে দেখবা, আর এই ধরনের নানা ধরনের ইনফরমেটিভ ভিডিও নিয়ে আবার আমরা প্রচেষ্টা রাখবো। নমস্কার।